আচ্ছা, টাস্ক হচ্ছে ক্লাস 2, সেটা হচ্ছে প্রোনাউন। এবং প্রোনাউন খুবই ইম্পর্টেন্ট। এর একটাই কারণ হচ্ছে তুমি যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও, প্রোনাউন থেকে কোশ্চেন আসবে। তুমি যদি মনে করো যে আমি এখন আইবিএ দেবো অথবা বিউপিএফবিএস দিব, আমার তো বেসিক ইংলিশ দরকার নাই, আমার পিন পয়েন্ট এরর এবং সেন্টেন্স কারেকশন করলেই তো হয়ে যায়। তো সেন্টেন্স কারেকশন এবং পিন পয়েন্টে গেলে প্রোনাউন থেকে দেখবো অনেক কিছুই চলে আসতেছে, মানে প্রোনাউন বাদ পড়তেছে না। মানে গ্রামার টপিক আসলে কোনোটাই ফেল না, সবকিছুই পড়তে হবে, সবখান থেকে একটা দুটা আসছে কোয়েশ্চেন। তো এই ক্লাসটাও আগের মতোই, এখানে আমি থিওরি সহ যত ইম্পর্টেন্ট এমসিকিউ আছে সব সলভ করাই দিব ক্লাসে। এর বাইরে যদি তোমার মনে হয় যে তুমি আরো এমসিকিউ দেখবা বা অ্যাটলিস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো দেখতে হয়, তার জন্য আমি বইয়েরও দিয়ে দিছি। তো যেটা বলতেছিলাম, যদিও কোনো বেসিক তোমরা দেখবা না কোথাও থেকে, কারণ বেসিক আমি ক্লাসে করাই দিই, তোমরা শুধুমাত্র যাই দেই, শুধু এমসিকিউ দেখবা দাগানো গুলা, এর বাইরে কিছু দেখা লাগবে না, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপারটা। তো ক্লাস শুরু করে দেই। প্রোনাউনের যে ডেফিনেশন সেটা নর্মাল সেন্সে এক লাইনে বলা যায়, সেটা হচ্ছে নাউনের পরিবর্তে আমরা প্রোনাউন অথবা সাবস্টিটিউটিং ওয়ার্ড বসাই। তার মানে প্রোনাউন অর্থ কি দাঁড়ায় তাহলে, যে ওয়ার্ড গুলা নাউনের পরিবর্তে বসে। তো আমি যেটা বলছি এর বাইরেও কে কোনো ডেফিনেশন জানো নাকি, জানলে বলতে পারো। তো এর বাইরেও আসলে প্রোনাউন বলতে এটা বোঝায়, এটা তুমি জানতা, আমি কিছু জানো নাকি বলো। ছোটবেলা থেকে এটাই শিখে আসছি ভাইয়া। আচ্ছা, তো আসলে এটাই। আর ডেফিনেশন আসলে কাছাকাছি গেলে হয়, পুরো এক্সাক্ট বইয়ের ডেফিনেশন কখনো লাগে না, আর ডেফিনেশন তো চায় না। আচ্ছা, তো আসি এবার টাইপ গুলাতে। তো প্রোনাউনের টাইপ হচ্ছে আসলে 8টা। ওকে, 8টার ভিতরে কি কি আছে? পার্সোনাল প্রোনাউন আছে, রিফ্লেক্সিভ প্রোনাউন আছে যেটাকে মাঝে মাঝে ইমফ্যাসিস প্রোনাউনে বলে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আর রেসিপ্রোকাল। 8টা। এখন এখান থেকে কোশ্চেনটা, এখানে কোশ্চেন হচ্ছে যে প্রোনাউন কয় টাইপ? 8টা টাইপ গেল। আর এই যতগুলো আছে এগুলা আসলে ওভাবে মুখস্থ করার কিছু না, এটা আমরা বুঝলেই আসলে ইউজ করতে পারবো। ঠিক আছে, যেমন পার্সোনাল প্রোনাউন বলতে কিন্তু যে কোনো পার্সনকে আমরা ডিরেক্ট ইন্ডিকেট করতে গেলে যে প্রোনাউন গুলো ইউজ করি, মানে কোনো নামের পরিবর্তে ডিরেক্ট লিখতে গেলে যা ইউজ করবো সেগুলো পার্সোনাল ভিতরে পড়ে। বেসিক আরো সামনে দেখতেছি। রিফ্লেক্সিভ বলতে কি বোঝায়? প্রত্যেকটা ওয়ার্ডের পরে দেখো আমরা খালি আওয়ার সেলফ অথবা মাই সেলফ, এই সেলফটা ইউজ করে করে আমরা সেটাকে রিফ্লেক্সিভ বানাতে পারবো। ওকে, তারপরে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ বলতে এখানে কি কি আসে? দিস, দেস, দ্যাট, দোস, সো দ্যাট, সো সাচ, দা সেম, ওয়ান ওয়ান্স। ওয়ান ওয়ান্স কিন্তু তেমন একটা আমাদের লাগে না, এই জন্য এই দুইটা বক্স করে দিছি। ম্যাক্সিমাম টাইম আমাদের এই সবগুলা দিয়েই ডেমনস্ট্রেটিভ হয়ে যায়। ওকে, আর ইনডিফিনিট বলতে এইগুলা। ইনডিফিনিট বলতে আসলে কাউকে নির্দিষ্ট করে বলা যায় না, এই জন্য এগুলাকে ইনডিফিনিট বলে। ইনডিফিনিট মানে অসীম। তারপর হচ্ছে ইন্টারোগেটিভ, যেগুলো আসলে প্রশ্ন করে। তো প্রশ্নের জন্য আমাদের মোটামুটি 5টাই লাগে, হাও লাগে, ঠিক আছে, টোটালি 6টা। তারপর হচ্ছে রিলেটিভ। রিলেটিভ প্রোনাউন কোনগুলা? এই ডাব্লিউএস যে আমাদের ওয়ার্ড গুলা ছিল, মানে ইন্টারোগেটিভ এর জন্য যে প্রোনাউন গুলা ছিল ও সবগুলাও থাকবে, এমনকি এক্সট্রা এই সবগুলো আসবে, দ্যাট, অ্যাজ, হুএভার, হোয়াটএভার, হুইচ এভার। তো কোনটা কি প্রোনাউন ওটা এভাবে মুখস্থ করা লাগবে না, আমরা যখন অনেকগুলো এক্সাম্পল দেখবো আমাদের এমনি মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। আর ডিস্ট্রিবিউটিভ যে প্রোনাউন, সেখানে কি ইচ, এদার, নেদার, শুধুমাত্র 3টা। আবার রেসিপ্রোকারে আছে টোটালি 2টা, ইচ আদার, ওয়ান অ্যানাদার। তো আমরা আস্তে আস্তে এক একটা টাইপের ভিতরে যাই এবং কিভাবে এগুলা গ্রামারে ইউজ করা হয় সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তাহলে আমাদের মোটামুটি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো ফার্স্টে হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তো 8টা টাইপের ভিতরে ফার্স্টে যে পার্সোনাল প্রোনাউন, সেখানে আসলে ওইটার ইউজটা কি? যে সকল প্রোনাউন দ্বারা আমরা একজন ব্যক্তির নামের সহজ বিকল্প হিসেবে ব্যবহার করি। সহজ বিকল্প মানে কি বলতেছি? মানে আমি যদি কোন একটা সেন্টেন্সে বলি যে ফাইম ইজ আ গুড বয়, আমি ওকে নিয়ে যখন আরেকটা কথা বলতে যাব যে সে মনে করে এখন ইউনিভার্সিটি ক্যান্ডিডেট, তখন আমি আবার ফাইম বলবো না, আমি কি বলবো? হি ইজ অ্যান অ্যাডমিশন ক্যান্ডিডেট। ঠিক আছে, তার মানে ওই একই নাম বারবার বলার থেকে কিন্তু ওই নামের পরিবর্তে তার একটা প্রোনাউন ইউজ করা আসলে বেশি শুনতে ভালো লাগে, এই জন্য আমরা সহজে একটা নামের পরিবর্তে এই পার্সোনাল প্রোনাউন গুলো ইউজ করি। ঠিক আছে, এখন নামটা তো সবসময় যে আহ নামের পদ্ধতি হি ইউজ করবো এমন না, কারণ আমার বাক্য ভেদে বিভিন্ন টাইপ ইউজ করতে হইতে পারে। যেমন দেখো, হিটা যখন বলছি, এই যে এখানে আসে যে হি, তা আমি যখন ওকে সাবজেক্ট হিসেবে রাখছিলাম, সাবজেক্টিভ ফর্ম, তখন হি লিখছি। আর যখন অবজেক্ট হিসেবে লিখতে হবে তখন এটাকে হিম বানাইতে হবে। অবজেক্ট বলতে আসলে
মনে করো যে আমি বলতেছি যে আই এম টকিং টু হিম, ঠিক আছে, তো এখানে সাবজেক্ট কিন্তু আর হি নাই, ও এখন অবজেক্টে চলে গেছে কারণ বাক্যের শেষের দিকে চলে গেছে, ঠিক আছে, যখন হিম হয়ে গেছে। তো এরকমই প্রত্যেকটা আমাদের প্রোনাউনের 4টা ফর্ম আছে। ফার্স্ট হচ্ছে সাবজেক্টিভ হি, অবজেক্টিভ হিম, পজিটিভ অ্যাডজেক্টিভ মানে হচ্ছে হি, পজিটিভ অ্যাডজেক্টিভ সবগুলা কিন্তু আসলে মালিকানা বোঝায়, ঠিক আছে, কোনো কিছু তোমার তোমার এই জিনিসগুলাকে পজিটিভ বলে, ঠিক আছে। আর পজেসিভ প্রোনাউন সেগুলো হচ্ছে মাইন, আওয়ার, ইয়োর্স, এটাও মালিকানা, কিন্তু এটা এটা যখন আমরা ইউজ করি এটার লাস্ট শেষে আমাদের কোনো নাউন ইউজ করতে হয় না, এটা আমরা সামনে আরো দেখবো। তাও যদি এক লাইনে বলতে চাই, আমি যদি বলি যে হিজ ক্যাট, আমার যদি পজিটিভ প্রোনাউন হয় অথবা কোথাও কোথাও দেখবে ডাবল পজিটিভ লেখা, তখন আমি বলবো হিজ ক্যাট না বলে শুধু বলবো হিজ, ঠিক আছে, এই যে শুধু হিজ। বা হার না বলে হার ক্যাট না বলে বলবো শুধু হার্স, মানে নাউন এক্সট্রা ভাবে লাগে না এইসব জায়গায়। আমরা আস্তে আস্তে তাও পরে যায় দেখবো। এবং এখানে লাস্টের যেটা আছে সেটা বেশি ইম্পর্টেন্ট, কারণ এখানে অনেকেই এই যে ইট যেটা এটাকে ইট অ্যাপোস্ট্রফি এস দেয়, মানে এটা ইট ইজ বানায় ফেলে, অ্যাপোস্ট্রফি এস হবে না, শুধু এস হবে। এটা হচ্ছে আমাদের বেশিরভাগ পরীক্ষায় আসে, এবং এখানে দেখবে এমসিকিউ আছে এটা নিয়ে। এতগুলোর ভিতরে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারবো। না ভাইয়া। আচ্ছা, এখন আস্তে আস্তে আমরা রুলের দিকে যাই। তো রুল গুলো আসলে আমি যেখানে স্লাইডে যেভাবে বসেছি ওভাবে তুমি তুমি যদি পড়ো, তোমার টাইম সেভ হবে, ব্রেন সেল কম ওয়েস্ট হবে, কারণ ওই অন্যান্য বইয়ে যে জিনিসগুলা অনেকগুলা রুল বানাইছে সেই জিনিসগুলাকে আমি কম রুলের ভিতরে নিয়ে আসছি, ঠিক আছে, এবং রিলেট করে করে আন্দাজানা। তো তুমি ট্রাই করবা যে এখানে যে রুলগুলো আছে ওই রুলগুলা প্লাস ওই এক্সাম্পল গুলো খুব ক্লিয়ার হয়ে তারপরে যা তুমি ওই বইয়ের পিডিএফটায় যাবা, এবং বইয়ের পিডিএফ এ অবশ্যই কোনো থিওরি দেখবা না, কারণ থিওরি গুলো আসলে বইয়ের নিজের মতো সাজানো, আমি কিন্তু বইয়ের থিওরি উঠাই দেই নাই, আমি সব সাজাইছি এরপরে দিছি। আচ্ছা, তো প্রথম যেটা রুল আমরা তৈরি করি, যদি ভার্বের পূর্বে বিভিন্ন নাম্বার ও পার্সনের সাবজেক্ট এন্ড অর অথবা অর দ্বারা যুক্ত হয়, তবে প্রথমে সেকেন্ড পার্সন, এরপর থার্ড পার্সন এবং শেষে ফার্স্ট পার্সন হয়, এটিকে শর্টকাটে 231 বলে। আচ্ছা, কি বলছে সেটা আমি এক্সাম্পল যদি যাই আরো ইজিলি বুঝতে পারবো। আমি প্রথমে একটা এক্সাম্পল দেখি, দেখো আমি বলতে চাইতেছি, দেখো সেলিম ইউ এন্ড আই শ্যাল বি পানিশড, মানে সেলিম, তুমি এবং আমি, এর তিনজনের কি পানিশড হওয়া উচিত। এখন এই বাক্যে কিন্তু কোনো সমস্যা নেই, সমস্যা একটাই যে আমাদের একটা রুল আছে নাউন এবং প্রোনাউন ইউজ করা, সেটা হচ্ছে নাউন এবং প্রোনাউন অনেকগুলা যদি এন্ড অথবা অর দ্বারা কানেক্টেড থাকে একটা সেন্টেন্সে, দেখো অনেকগুলা নাউন অথবা প্রোনাউন, নাউন হচ্ছে সেলিম, বাকি দুজন হচ্ছে প্রোনাউন ইউ এন্ড আই, যখন একসাথে থাকবে তখন একটা সিকোয়েন্স আছে, ওই সিকোয়েন্সটা বলে 231। 231 বলতে আসলে টু ফর সেকেন্ড পার্সন, থ্রি ফর থার্ড পার্সন, আই ফর ফার্স্ট পার্সন। এখন কোনটা কোন পার্সন এটা যে জানো সে এটা একটু দেখতে পারো। এখানে দেখো থার্ড পার্সন বলতে কি কি আছে, থার্ড পার্সন বলতে এখানে সি হি অথবা যে কোনো মানুষের নাম, ঠিক আছে, আর অথবা দে ইট। আর ফার্স্ট পার্সন কারা, শুধুমাত্র দুইজন, আই এন্ড উই। আর সেকেন্ড পার্সন শুধুমাত্র ইউ। তো থার্ড পার্সন দিকে না তাকায় আমরা যদি সেকেন্ড ফার্স্ট পার্সন আগে দেখি তাহলে জিনিসটা আরো শর্ট হয়ে আসে। ফার্স্ট পার্সন শুধুমাত্র আই এবং উই, আমি এবং আমরা, ঠিক আছে। আর সেকেন্ড পার্সন শুধুমাত্র তুমি। আর থার্ড পার্সন হচ্ছে দুনিয়ার বাকি যারা আছে সবাই হচ্ছে থার্ড পার্সন, এবং সব নামও থার্ড পার্সনের ভিতরেই পড়ে। আচ্ছা, তো এটা যদি হয়ে থাকে তাহলে এখন দেখো এই তিনজনের ভিতরে কে কোন পার্সন সেটা আমাকে ইয়া বলো, সারা বলো, এখানে কে কোন পার্সন, সেলিম কোন পার্সন, ইউ কোন পার্সন, আই কোন পার্সন? এখানে আই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন আর সেলিম থার্ড পারসন। হ্যাঁ, তাহলে 321 হয়ে গেছে, কিন্তু আমাদের সূত্র কি 231-এর একটা স্ট্রাকচার হবে, ঠিক আছে। তো 231 মানে কি, ইউ আগে, পরে থার্ড পার্সন সেলিম, তারপর হচ্ছে এন্ড আই, আই শেষে। তবে আরেকটা লাইন আছে এখানে দেখো, তবে কোনো দোষ অথবা অপরাধ বুঝালে 123 হবে, কিন্তু কিছু ক্ষেত্রে 132। আচ্ছা, কিছু ক্ষেত্রেটা পরে দেখতেছি। আচ্ছা, তো একটু আগে আমি কি দেখলাম যে আমাদের সিকোয়েন্সটা সবসময় 231 এর নাম্বার ফলো করে, কিন্তু কোনো দোষ অথবা অপরাধ বুঝাইলে জিনিসটা হয়ে যায় কত, 123। এটা সহজে মনে রাখার জন্য আমি ঠিক করছি, সেটা হচ্ছে কি যত দোষ আমার, ঠিক আছে, যত দোষ আমার, আমার মানে কি আমি, মানে দোষ করলে আমি আগে চলে আসি, মানে কে ফার্স্ট পার্সন কে, আই।
দোষের কথা হলে আমি আগে, আর 231 যা ছিল তাই। এই যে 231-এর সবই ঠিক আছে, খালি একটা সামনে চলে আসছে কারণ এখন দোষের পালা হয়েছে, আর দোষ সব আমার হবে, এই জন্য ইউ সামনে চলে আসছে। এক্সাম্পল দেখি, ইউ হি অ্যান্ড আই আর গিলটি। 231-এর সিকোয়েন্স অনুযায়ী ঠিক আছে, 2 3 1, কিন্তু গিলটি, গিলটি মানে কি, তার দোষ। ঠিক আছে, তো যখন দোষ বলছে, দোষ তো আমার হওয়ার কথা, তার মানে বাকি সবাই নিজের জায়গায় ঠিক থাকবে, আমি আইটা নিয়ে যাব সামনে, এখন হয়ে যাবে 123। এক্সাম্পলটা কি বোঝা গেছে? জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ একটা কোশ্চেন করতে পারি ভাইয়া? হ্যাঁ বলো। তা ওই যে ফার্স্ট যে এক্সাম্পলটা আছে ওইটা তো পানিশড লেখা আছে লাস্টে, তো হ্যাঁ ওইটা দোষ করলেই তো আমরা পানিশড পাই, তাই না? তাহলে ওটা কেন 231 হইলো? ওইটা আমরা যদি 1 2 3 অথবা 1 3 3 2 দেই তাহলে কি ভুল হবে? পানিশড এটা, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এখানে এখানে কিন্তু তুমি দোষ করছো যে সেটা বলে না, তোমাকে শাস্তি দেওয়া হবে সেটা বলছে। ঠিক আছে, পানিশ, ও, পানিশ বুঝতে বলতে পারছি। মানে অ্যাবসেন্ট থাকা। ঠিক আছে, তুমি যদি ক্লাসে অ্যাবসেন্ট থাকো, ঠিক আছে, অথবা যে তুমি গিলটি হও, এগুলো হচ্ছে তোমার দোষ, এরকম। জি, বুঝতে পারছি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, এটা আর এখানে কি বলছে, দুইটাই সাবজেক্টিভ ফর্ম আছে। আচ্ছা, সাবজেক্টিভ ফর্মই কোনো সমস্যা নাই, কারণ সাবজেক্ট ওরা তিনজনই বাকি সাবজেক্ট ছিল, এই জন্য সাবজেক্টিভ ফর্মে আছে। আচ্ছা, এবং ভার্বটি প্লুরাল হয়। আচ্ছা, ভার্বটা কেন প্লুরাল হবে? কারণ সাবজেক্ট যখন প্লুরাল, সাবজেক্ট প্লুরাল মানে কি, এখানে ওরা তিনজন আছে, তো তিনজন মানে কি প্লুরাল সংখ্যা, আর প্লুরাল সংখ্যার জন্য আমাদের ভার্বটাও কি প্লুরাল হয়। এই যে ভার্বটা, যদিও এখানে, এই যে এখানে প্লুরাল লাগছে, আর এখানে তো আমাদের ফিউচারে, ফিউচারে তো আর প্লুরাল বোঝা যাচ্ছে না, এখানে প্লুরালটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, যে তিনজন আছে এই জন্য আই দেখে এম বসাই নেই, অথবা হি দেখে ইস বসাই নেই, তিনজন আছে এই জন্য আর বসাইছি। এতটুকু সবাই বুঝলে বলো, তাহলে সামনে যাবো। জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, আচ্ছা, সেকেন্ড রুটটা হচ্ছে ভার্বের পূর্বে সাবজেক্টিভ ফর্ম হয় এবং ভার্বের পরে অবজেক্টিভ ফর্ম হয়। ভার্বের পূর্বে একটা ভার্ব যদি থাকে, গো, এর পূর্বে সাবজেক্টিভ ফর্ম মানে হি, এর পরে অবজেক্টিভ ফর্ম মানে হিম। স্ট্রাকচারটা এমন হবে। তবে যদি বি ভার্ব থাকে, বি ভার্ব কোনগুলা? বি ভার্ব বলতে এই যে কয়টা আছে এই কয়টা, এর বাইরে বি ভার্ব নাই। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, বিন। বিং বিনটা কোনো জায়গায় লেখা নেই, এই জন্য আমি কানেক্ট করে দিলাম। তাহলে টোটাল এই ছয়টা আমাদের বি ভার্ব। এই ছয়টা, এই ছয়টার পরেও আমাদের কি হবে, মনে করে এখানে ওয়াজ আছে, তাহলে এই ছয়টা, যদিও আমরা জানি যে একটা ভার্বের আগে সাবজেক্টিভ পরে অবজেক্টিভ, কিন্তু কোনো অক্সিলারি ভার্ব দেখলেই পরেও সাবজেক্টিভ আগেও সাবজেক্টিভ। ঠিক আছে, ব্যাপারটা এমন। এক্সাম্পলের দিকে দেখি, হি নট মি ইজ টু বি হেল্ড রেসপন্সিবল ফর দ্য লস। তাহলে কি বললো, সে, আমি না, যে কিনা এই লসের জন্য রেসপন্সিবল। আচ্ছা, তাহলে এখানে ভুলটা কি দেখো, এই হচ্ছে অক্সিলারি, তার মানে ওই হচ্ছে একমাত্র ভার্ব। তো ভার্বের ঠিক আগে যারা, ওরা তো সাবজেক্ট, তো সাবজেক্ট হওয়ার কথা, তাহলে হি নট, মি তো হবে না, মি তো অবজেক্ট, কি হওয়ার কথা সাবজেক্ট, তাহলে আই হওয়ার কথা, এই যে আই ঠিক করছি। ঠিক আছে, আই এর চারটা ফর্ম, একটা কি, আই, মি, মাই, মাইন। সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ, অবজেক্টিভ, পজিটিভ প্রোনাউন, চারটা। আচ্ছা, আসতেছে, দাঁড়াও, তো যেটা খুলে আসে। আচ্ছা, তো প্রথম এক্সাম্পলটা তাইলে এরকম। তো এখানে আবার এক্সট্রা একটা নোট আছে, দেখো, নটের আগে ও পরে সাবজেক্ট ফর্ম থাকলে আগেরটি অনুযায়ী ভার্ব হয়। এটা আসলে কি বুঝাচ্ছে, দেখো এখানে আমাদের কি আছে, দেখো, হি নট মি ইজ। তো এখানে দেখো সাবজেক্টের কি বলে, আমাদের যে ভার্বটা তার ঠিক আগে কিন্তু মি না হয়ে আই হবে, সেটা বুঝতে পারছি। কিন্তু আই এর ঠিক পরে তো আমরা এম দেই, কখনো ইজ দেই না। তাও ইজটা কেন কারেক্ট হয়েছে, কারণ এখানে সেন্টেন্সের সাবজেক্টটা কিন্তু নট আই আসলে না, আসলে মেন সাবজেক্ট, রিয়েল সাবজেক্ট কিন্তু হি। তো হুম। হি টু বি রেসপন্সিবল। ঠিক আছে, এখানে নট আই যদিও দেখতেছি, আই কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে নাই। তো এটাকে বোঝানোর জন্য মোটামুটি একটা নোট, যেটা হচ্ছে কি, নটের আগেও পরে দুইটা সাবজেক্ট থাকলে আগের জন অনুযায়ী আমরা
ভার্বটা বসাই, যদিও এটাকে মানে একটা রুল মনে করার কিছু নাই, ঠিক আছে, এটা নর্মালি বুঝতে হয়। এটা বুঝছো নাকি দেখো সবাই? জি ভাইয়া। আচ্ছা, এবার সাজিদ রেসপন্স করবা। সাজিদ, সেকেন্ডটা কিভাবে ঠিক হইলো, কেমনে কি করছি আমাকে পরে একটু বলো। আর না পারলেও বইলো, তাহলে আমি বলে দেবো আরেকবার। আরেকবার বলে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো দেখো, রাহিম হেল্পড ইউ এন্ড ইউ আই এন্ড হিম। আচ্ছা, তাহলে হেল্প একটা ভার্ব, ঠিক আছে, যেহেতু প্রোনাউন নিয়ে কাজ করতেছি অবশ্য প্রোনাউনই খেয়াল করব। তো ভার্ব দেখতেছি, আমি কি বলছিলাম, ভার্বের যে কোনো ভার্বের আগে সাবজেক্টিভ পরে অবজেক্টিভ, তবে অক্সিলারি হলে আগে পরে সব ক্ষেত্রেই ওই সাবজেক্টিভই হইতেছে। তাহলে এখানে দেখো, এটা মেন ভার্ব, ওর পরে আমাদের সবই হওয়ার কথা কি অবজেক্টিভ, কারণ কি এই যে ভার্বের পরে অবজেক্টিভ হয়। তাহলে ইউ অবজেক্টিভ ঠিক আছে, হিম অবজেক্টিভ ঠিক আছে, কিন্তু আই যেটা সেটাকে আমার মি বানানোর দরকার, মি বানাইলাম, ওটাও ঠিক আছে। কিন্তু দেখো কোয়েশ্চেনে যে স্ট্রাকচারটা ছিল ওই স্ট্রাকচারও কিন্তু নাই, আমি আইকে নিয়ে গেছি লাস্টে। আইকে কেন লাস্টে নিয়েছি বলো? 231 রুলস এর জন্য। হ্যাঁ, 231। হ্যাঁ, তার মানে ওই ফার্স্ট রুল কিন্তু এটার সাথে আমি অ্যাড করে নিছি। তো আগে তো সাবজেক্ট ভার্ব বুঝে আমি অবজেক্টিভ সাবজেক্ট ঠিক করছি, তো আবার 231 রুল ওটাও মাথায় রাখছি। তার মানে এই 231 রুল কিন্তু সব জায়গায় মাথায় রাখতে হবে যখন দেখবো মাল্টিপল প্রোনাউন্স আছে একসাথে কমা আকারে, ঠিক আছে, এটা গেল। যারা কথা বলতেছেন এবার ওদের ধরবো। আচ্ছা, এরপরে আরেকটা কে আছে, ফারহা। ফারহা আছো? ফারহা ভয় পাইছে, আচ্ছা আগে এক্সাম্পলটা দেখি। লেট রুমা এন্ড আই গো। আচ্ছা, কি বলতেছে, লেট রুমা এন্ড আই গো। আচ্ছা, লেটটা আসলে কি বলতো, একটা ভার্ব কি সবাই জানো তো? লেট কিন্তু একটা ভার্ব, ঠিক আছে না? আসলে এখানে অর্থটা কি দাঁড়ায়, রুমা এবং আমাকে যেতে দাও, ঠিক আছে, যেতে দাও। তো এটা একটা ভার্ব। তো লেট যখন একটা ভার্ব, আমরা জানি ভার্বের ঠিক পরে অবজেক্টিভ ফর্ম হয়, তো কোনো নামের তো অবজেক্টিভ ফর্ম কিছু নাই, রুমা রুমাই, কিন্তু আইয়ের অবজেক্টিভ ফর্ম কি মি, এই জন্য এখানে মি বসাইছি। এবং এখানেও কিন্তু দেখো 231 রুল ঠিকই আছে, যে এটা 3, এটা থার্ড পার্সন কোনো নামই, আর ফার্স্ট পার্সন কে আই এবং উই ফার্স্ট পার্সন, তো এবং আই এর অবজেক্টিভ ফর্ম মি, ও ফার্স্ট পার্সন, এই জন্য এখানে এক পরে বসছে, ঠিক আছে। স্ট্রাকচার কিন্তু আগে থেকে ঠিক ছিল, তাই ঠিকই রাখছি। 3 নাম্বার দেখি, ইট ওয়াজ আজ হু লেফট বিফোর হি হ্যাড অ্যারাইভড। আচ্ছা, এটা আমাকে শারিন বুঝেও কি কি চেঞ্জ আনছি এবং কেন আনছি দেখো, খেয়াল করে পরে আমাকে বলো। ওয়াস্ট হচ্ছে অক্সিলারি ভার্ব, তো অক্সিলারি ভার্বের আগে পরে দুই জায়গায় সাবজেক্টিভ প্রোনাউন বসবে, তো আসের জায়গায় বি বসছে। আর আমরা জানি যে বিফোর এর আগের অংশে পাস্ট পার্টিসিপল, সরি পাস্ট পারফেক্ট, এন্ড পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট বসে, তো ওইভাবেই। হ্যাঁ, এখানে আসলে আমরা দুইটা গ্রামাটিক্যাল যে রুল সেটা ইউজ করছি, দুইটা গ্রামাটিক্যাল রুল। ফার্স্টটা তো সবাই এই ক্লাসে জানছো, ঠিক আছে, অক্সিলারির আগে পরে আমাদের সাবজেক্টিভ ফর্ম হয়। আর এখানে আরেকটা চেঞ্জ হয়েছে, এই কি দেখো, এখানে শুধু লেফট ছিল আমি হ্যাড লেফট করছি, আর হ্যাড অ্যারাইভ ছিল আমি শুধু অ্যারাইভ করছি। এটা কি করছি আসলে, এখানে বিফোর এবং আফটারে দুইটা রুল আছে, কেউ না জানা থাকলে দেখো, বিফোর এন্ড আফটার। বিফোর এবং আফটার দিয়ে আগে পিছে যখন দুইটা সেন্টেন্স থাকে, বিফোর এর বাংলা হচ্ছে আগে, ঠিক আছে, তাহলে বিফোর এর আগের অংশটাকে আমি বানাবো কি পারফেক্ট, এবং পাস্ট, ঠিক আছে, পাস্টের পারফেক্ট কিন্তু পাস্ট পারফেক্ট। আর আফটারের বাংলা কি পরে, তাহলে পরের অংশটা হবে আমার পাস্ট পারফেক্ট। আর বাকি যে আরেকটা সেন্টেন্সের আমার স্কোপ থাকে ওটাকে আমি সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট বলতে পারো, ওই ওখানে
বসাই দেব। ওকে, তাহলে বিফোর মানে হচ্ছে আগে, এই জন্য আগে পাস্ট পারফেক্ট, আফটার মানে হচ্ছে পরে, পরে পাস্ট পারফেক্ট, আর আরেকটা বাক্য বসানোর আবার অপশন থাকে, ওখানে আমি সিম্পল পাস্ট বসাই দিব, এবং দুইটাই কিন্তু পাস্টই। এই দেখো হ্যাড, এটা অ্যারাইভ, দুইটাই পাস্টে আছে, এই জন্য এখানে আমরা দুটা চেঞ্জ করছি। এটা কি সবাই বুঝছো? দেখো জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, দুইটা রুল গেল। 3 নম্বর রুল, সেটা হচ্ছে প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম হয়। তাহলে আমরা এই তিনটা যা দেখলাম, ফার্স্টেরটা ছিল কি শুধু সিকোয়েন্স 231 আর 123। এরপরে ছিল কি যদি মেইন ভার্ব হয় তাহলে আগে হচ্ছে সাবজেক্টিভ, পরে হচ্ছে অবজেক্টিভ, তবে অক্সিলারি হলে দুই পাশেই অবজেক্টিভ। আর আরেকটা হচ্ছে প্রিপোজিশনের পরেও অবজেক্টিভ ফর্ম হয়। কিভাবে দেখো, এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাসরুম আন্ডারস্ট্যান্ড দ্য লেকচার এক্সেপ্ট আই। এক্সেপ্ট একটা প্রিপোজিশন, ঠিক আছে, হয়তো নাও চিনতে পারো, এই জন্য এক্সেপ্টেডটাই আমি নিছি এক্সাম্পল হিসাবে। তো এক্সেপ্ট আই। আবার আর কিছু এক্সাম্পল বইয়ে ছিল যেগুলো নেই নেই, ওটা তোমরা দাগানো থেকে দেখবে, যেমন বিটুইন, বিটুইন কিন্তু একটা প্রিপোজিশন। আর সিম্পল প্রিপোজিশন গুলো আমরা এমনি চিনি, ইন, অন, এট, এইসব আমরা এমনি চিনি, এগুলোর জন্য নেই নেই, ঠিক আছে। যে কোনো প্রিপোজিশনের ঠিক পরে আমাদের কি হবে, অবজেক্টিভ ফর্ম। আচ্ছা, 4 নাম্বার রুল, নাউন ও জিরান্ড এবং শেষে কি বডি পার্টস এর পূর্বে পজেসিভ অ্যাডজেক্টিভ বসে। পজিটিভ অ্যাডজেক্টিভ আসলে কোনগুলো, যেগুলো মালিকানা বোঝায়। মালিকানা বলতে আমিরটা হবে মাই, তারপরে ছেলেদের ক্ষেত্রে হিজ, মেয়েদের ক্ষেত্রে হার, ঠিক আছে, আর ইউর ক্ষেত্রে ইয়োর, এই যে সবার, আমার, তার, তোমার, সবাই কি মালিকানা বোঝাচ্ছে। তো নাউন, প্রোনাউন এবং বডি পার্টস, বডি পার্টস বলতে আমাদের হাত, পা, কান, এই সবগুলা এর আগে পূর্বে আমাদের কি বসে, এগুলা বসে, পজিটিভ অ্যাডজেক্টিভ গুলা বসে, ঠিক আছে। তবে পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউনের পূর্বে পজিটিভ প্রোনাউন পরিবর্তে পজিটিভ প্রোনাউন হয়। পজিটিভ প্রোনাউন কোনগুলা, ওই যে মায়ের বদলে মাইন বসানো, হিজের বদলে আবার হিজি বসে, হারের বদলে হার্স বসবে, ইয়োরের বদলে ইয়োর্স বসবে। কিভাবে এক্সাম্পল দেখবো। আচ্ছা, তো প্রথমে যেহেতু বলছি যে নাউন জিরান, জিরান বলতে কি নাউন প্লাস এনজি, যদিও এটাকে আলাদা করে ওটা যে জিরান বলা দরকার ছিল না, কারণ জিরান গুলো আসলে নাউনের মতোই কাজ করে, ঠিক আছে, এজন্য নাউন জিরান্ট। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, এটা ভার্ব প্লাস আইএনজি হবে, এটা ঠিক করে দিব, ঠিক আছে। ভার্ব প্লাস আইএনজি, যে কোনো ভার্বের সাথে আইএনজি যোগ করলে সেটা জিরান্ট হয়ে যায় এবং নাউনের মতো কাজ করে। আর এটাও নাউন এবং বডি পার্টসও নাউন। তাহলে এগুলা ঠিক পূর্বে পজিটিভ হয়। এক্সাম্পল দেখি, উই ইনসিস্ট অন শি লিভিং দ্য রুম। আচ্ছা, তো এখানে প্রিপোজিশন কোনটা আছে, যে শি। তাহলে দেখো, উই ইনসিস্ট অন, শি না হয়ে হার বানাইছি, লিভিং দ্য রুম, মানে তার যাওয়া, এই যে যাওয়াটা কি লিভিং, ভার্ব প্লাস এনজি। আমি কি বলছি, ভার্ব প্লাস এনজি হলে তার ঠিক পূর্বে কি হবে, পজিটিভ। নাউন থাকলেও দিতাম পজিটিভ, আর ভার্ব প্লাস এনজি জিরান্ড ও আসলে নাউনই, এই জন্য আমরা পজিটিভ দিলাম। আবার অন্য সেন্সেও এটা ঠিক দেখো, অন, অন কিন্তু একটা প্রিপোজিশন। আমি 3 নাম্বার রুলেও একটু আগে বলে আসছি যে প্রিপোজিশনের পরেও হয় কি আমাদের পজিটিভ। তো এখানেও এই যে প্রিপোজিশনের ঠিক পরেও পজিটিভ বসাইছি, তার মানে দুই ক্ষেত্রেই আমি মিলাইতে পারতেছি যে এখানে পজিটিভই হয়। কিন্তু তার ঠিক নিচেটা দেখো, মাই ডগ ইজ স্মার্টার দেন ইয়োর। তাহলে আসলে এখানেও বলতে চাই, কি চাইতেছে, যে আমার কুকুর তোমার কুকুরটা থেকে বেশি স্মার্ট। কিন্তু ইয়োর বললে তোমার কি সেটা আসলে বোঝা যায় না। তো তুমি যদি ইয়োর ডগ বলতা সেটা ঠিক, অথবা ইয়োর ডগ না বলে শুধু ইয়োর বললে এটাও ঠিক। এই যে দেখো, এখানে পজিটিভ এবং নাউনের বদলে আমি ইয়োর্স বসাইছি। আমি যখন ইয়োর্স বলতেছি, তার মানে আমি এটাই বুঝাচ্ছি যে তোমার কুকুর থেকে, তোমার কুকুর থেকে আমার কুকুর, ইয়োর্স, ঠিক আছে, যে তোমার কুকুর থেকে আমার কুকুর বেশি স্মার্ট। ইয়োর্স বলতে আসলে ওই নাউন এক্সট্রা লাগে না, সেটা আমি বুঝেছি। তো কোনো জায়গায় তুমি দেখো ইয়োর্স লেখে আবার ডগ লেখছে, তো তখন ডগটা কেটে দিবা, অথবা এস বাদ দিয়ে শুধু ইয়োর ডগ বানানো ট্রাই করবা যদি অপশনে থাকে, ঠিক আছে। তো দুইটা রুল বুঝছো সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলা, রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে এই যতগুলা পজিটিভ ছিল ওটার সাথে সেলফ অ্যাড করে দাও, মাই সেলফ, তারপরে হিমসেলফ, হার সেলফ, এগুলোর সাথে সবগুলোর সাথে সেলফ অ্যাড করে করে।
তো এটা আসলে কি বোঝায়, যখন সাবজেক্ট ও অবজেক্ট একই ব্যক্তি হয় তখন রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। আমরা এটা আসলে রুল না দেখে এক্সাম্পল থেকে পারবো। যেমন এই যে যেটা দেখি, হি ওয়ান্টেড নোবডি বাট হিম টু নো ওয়্যার দ্য ট্রেজার ওয়াজ হিডেন। সে চাইছিল যে সে বাদে অন্য কেউ যাতে না জানে যে ট্রেজার, আমাদের যে গুপ্তধনটা কোথায় আমাদের কি লুকানো আছে। তাহলে দেখো, হি ওয়ান্টেড নোবডি বাট হিম টু, ঠিক আছে। তো বাট হিম টু এটা এটা আসলে হওয়ার কথা না, বাট হিমসেলফ অপশনে আসলে এমন কিছু থাকবে যে হিমসেলফ, ঠিক আছে, যে সে চাইছে সে নিজে বাদে অন্য কেউ যাতে না জানে, এমন কিছু বোঝাতে চাচ্ছে। তো যখন এমন কিছু বোঝাতে চাইবে তখন হিম না দিয়ে আসলে হিমসেলফ ইউজ করা দরকার ছিল, এই জন্য আমরা হিমসেলফ বুঝাইছি। আর এটা কোশ্চেনটা আসলে এমন ছিল যে অপশন 4টা ছিল, কোনটা দিয়ে মিলে। তো হিম দেওয়া ছিল একটা জায়গায় মনে করো হিজ সেলফ ছিল, ঠিক আছে, আর হিল সেলফ ছিল, কিন্তু আসলে কারেক্ট কোনটা, হিম সেলফ। হিজের সাথে আবার সেলফ হয় না, হিমের সাথে আবার সেলফ হয় না। সেলফ বলতে এটা বুঝাচ্ছি, এ বানান ছিল, এ বানানো হবে না, হবে এই বানানটা, ঠিক আছে। তো রিফ্লেক্সিভ গুলো আসলে অপশন দেখলে আমরা এমনি মিলাতে পারি। তবে কিছু ওয়ার্ড আছে, দেখো এই যে কিছু ওয়ার্ড বলতে এই 5টা ওয়ার্ড, এই 5টার পর পর আমরা সবসময় রিফ্লেক্সিভে ইউজ করি। এক্সাম্পল, আই শ্যাল অ্যাভেল মি দিস অপরচুনিটি। তাহলে এখানে দেখো শ্যাল, অ্যাভেল, আমরা কি দিয়েছি, দ্যাভ সেন্ট, অ্যাভেল, এনজয়, প্রাইড, এক্সপার্ট, এই 5টার পরে আমরা ইউজ করি রিফ্লেক্সিভ। তাহলে এই ওয়াটার ঠিক পরপর আমার মাইসেলফ ইউজ করা দরকার ছিল, এবং এগুলোর সাথে সাথে কিন্তু একটা করে প্রিপোজিশন আসে যেটা আমাদের জানতে হবে। অ্যাভেল অফ দিতে হয়, অ্যাবসেন্ট থাকলে ফ্রম দিতে হয়, ঠিক আছে, অ্যাবসেন্ট দিলে ফ্রম দিতে হবে। তারপরে প্রাইড দিলেও প্রাইডের সাথে কি হয়, ইন হয়। তারপরে এনজয়, অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে এনজয়িং থাকে, কিন্তু আমরা এইসব ক্ষেত্রে এনজয়িং থাকবে না, শুধু এনজয় থাকবে। এই যে 5টা ওয়ার্ডে ঠিক পরপরই আমরা ওই রিফ্লেক্সিভ একটা প্রোনাউন বসাই দেবো এবং ওই অপশনটা আমরা দাগাবো। এখানে আসলে কনফিউশন কিছু নাই। আচ্ছা, তো এই 4টা দিয়ে আমাদের গেল আসলে কিসের ইউজ, আমাদের পার্সোনাল প্রোনাউন। এর ঠিক পরে আনছি ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ বলতে কোনগুলা, দিস, দ্যাট, দেস, দোস, আর আরো 2টা ছিল, সে 2টা কারো মনে আছে? সো সাচ দ্য সেম। হ্যাঁ, তো সাচ আর হচ্ছে দা সেম। যদি এগুলা দিয়ে কোনো ইউজ আসে না, আমাদের এই 4টা দিয়ে মিলে যায়। আচ্ছা, তো এগুলা দিয়ে আসলে কি করে, বর্তমান, অতীত, ভবিষ্যতের কিংবা নিকটবর্তী কোনো নাউনকে বোঝায়। নামটিও বোঝা যাচ্ছে না, তো আমি এই চিত্রটাতে একটু এক্সপ্লেন করি আসলে এই আমাদের ডেমনস্ট্রেটিভটা কোন জায়গায় ইউজ করতে পারি। আচ্ছা, ফার্স্টে আসলে মনে করো সিঙ্গুলার এবং প্লুরাল বুঝে নাও। দিজ এবং দ্যাট সিঙ্গুলার, দিজ এর ঠিক প্লুরাল ফর্মটা হচ্ছে আমাদের দোজ, দ্যাট এর ঠিক প্লুরাল ফর্মটা হচ্ছে আমাদের দেইস, আর দ্যাট এর ঠিক আমাদের প্লুরাল ফর্মটা হচ্ছে দোজ, ঠিক আছে, এটা আমরা জানি। এখন ভবিষ্যৎ অতীত দ্বারা কি বোঝাচ্ছে এখানে, মনে করো তুমি যদি একটা সেন্টেন্স তৈরি করতে চাও যেখানে তুমি বলতেছো যে এই বাড়িটা এক সময় আমার ছিল, তখন তোমার বলতে হবে দ্যাট হোম বা দ্যাট হাউস ওয়াজ আওয়ার্স এট সাম টাইম, ঠিক আছে। তাহলে তুমি যখন বলতে চাইতেছো যে কোনো এক সময় ছিল, তার মানে কি পাস্ট, তখন তুমি দ্যাট ইউজ করতে পারবা, কখনো দিস ইউজ করতে পারবা না। তারপরে তাহলে দ্যাটের পরিবর্তে কি ইউজ করা যাবে, দোজ, তাহলে দোজও আমার পাস্ট ইউজ করা যাবে, ঠিক আছে। আর দিস কি আমাদের ফিউচারে অথবা বর্তমানে ইউজ করা যায়। আরেকটা হচ্ছে কি নেয়ার এবং ফার। মনে করো এখন একটা কলম তোমার হাতে আছে, তুমি বলবা কিন্তু দিস পেন ইজ মাইন, কিন্তু যখন আরেকজনের হাতে একটা কলম থাকবে সেটাও তোমার, তখন তুমি কি বলবা, দ্যাট পেন ইজ মাইন। তো যখন একটু দূরে থাকে, একটু ফারে থাকে, ঠিক আছে, তখন কি ইউজ করবো, দ্যাট। আর দ্যাট এর আরেকটা ফর্ম কি, দোজ। তার মানে কি ফারের জন্য দ্যাট এবং দোজ ইউজ করবো। আর যখন কাছে থাকে, তোমার কাছাকাছি থাকবে, তখন আমি দিস ইউজ করতে পারবো, আর দিস এর পরিবর্তে দোজ ইউজ করতে পারবা, যেখানে আমাদের প্লুরাল হবে। বুঝছো এতটুকু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো এটাই, এখানে প্যাচের কিছু নাই। এখন আমরা কিছু এক্সাম্পল দেখি। আচ্ছা, ইউজ অফ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তুলনা করার সময় দুটি এর মধ্যে প্রথমটির পজিটিভ কেস হলে পরেরটিরও পজিটিভ কেস হয়, এবং একই নাউন দুইবার না বলে আনকাউন্টেবল হলে দ্যাট অফ, এবং কাউন্টেবল হলে দোজ অফ। ব্যক্তিবাচক হলে মাইন, ইয়োর, আওয়ার্স, হিজ, হার্স, দেয়ার্স। অনেক কিছু বলছি, এক্সাম্পল দিলে ইজিলি বুঝতে পারবো। দেখি, the students of Bangladesh are more meritorious than that of the
ইউএসএ। আসলে কি বলতে চাইতেছে যে বাংলাদেশের স্টুডেন্টরা কিন্তু ইউএসএ যে স্টুডেন্ট গুলো আছে তাদের থেকে কি বেশি জ্ঞানী। ওকে, তো এখানে আমি তাহলে সমস্যাটা কই দেখতেছি, দেখো এখানে দেখো আমি স্টুডেন্টদের কম্পেয়ার করতেছি, এবং যখন প্লুরাল থাকে আমরা জানি প্লুরাল কোনো কিছু কম্পেয়ার করলে আমরা ডেজ অথবা দোজ ইউজ করতে পারি, কিন্তু আমি এখানে কি দেখো দেন দিয়ে ইউজ করছি কি দ্যাট, কিন্তু আমরা কম্পেয়ার করতেছি দুই দেশের স্টুডেন্টদের ভিতরে স্টুডেন্টস, তাহলে এখানে দ্যাট না হয়ে আসলে এখানে দোজ হওয়ার কথা ছিল। এবং এরকম স্ট্রাকচার অনেক দেখবা যে দেন দিয়ে পরে এখানে আরেকটা দোজ, তারপরে দ্যাট এরকম ইউজ করা লাগতেছে। এখানে আসলে দ্যাট এবং দোজ দিয়ে ঠিক যে সাবজেক্টটা ছিল ওকে ইন্ডিকেট করতেছে। তো সাবজেক্ট এখানে যখন আমাদের কি ছিল প্লুরাল ছিল, এখানে আসলে আমাদের প্লুরালটা ইউজ করতে হবে, আর সিঙ্গুলার হলে আমরা দ্যাট ইউজ করতে পারতাম। ঠিক আছে, তো ডিরেক্ট দ্যাট অথবা দোজ দিয়ে আমি ডিরেক্ট আসলে স্টুডেন্টকে বুঝাচ্ছি যে স্টুডেন্টরা বাংলাদেশেরটা বেশি জ্ঞানী আমেরিকার থেকে। ওকে, আচ্ছা ইনডিফিনিট এবং ডিস্ট্রিবিউটেডটাকে আমরা একসাথে করব, কারণ এটা মোটামুটি কানেক্ট করা যায়, এবং একসাথে করলে আসলে অনেক কনফিউশন আছে এই ইনডিফিনিট এবং ডিস্ট্রিবিউটিভের রুল দিয়ে, এই জন্য একসাথে অ্যাড করে একবারে করব। তো এটা নিয়ে যতগুলো গ্রামার রুল আগে পড়ছো ওগুলো সব ভুলে যাও, অথবা কারেক্ট করে থাকলে জাস্ট কারেক্ট করে নাও। আর যদি দেখো নতুন কিছু দেখতেছো তাও আমাকে বলবা যে এটা তো এতদিন জানতাম না, এখন আজকে নতুন দেখতেছি, ওটাও বলবা শুধুমাত্র এখানে। আচ্ছা, ইনডিফিনিট এবং ডিস্ট্রিবিউটিভ। ইনডিফিনিট কোনগুলা? যে সকল প্রোনাউন দ্বারা অনির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝায় অথবা বস্তুকে বোঝায়। অনির্দিষ্ট বলতে কিভাবে অনির্দিষ্ট, দেখো আমরা ওই লিস্টে যদি যাই এই ওয়ার্ড গুলো আমরা দেখি, ইনডিফিনিট ওয়ান, এনি, সাম, মেনি, অল, ফিউ, সেভারাল, আরো অনেক আছে। এইগুলা কিন্তু কোনোটাই ইন্ডিকেট করতেছে না আসলে কয়টা। এই যে দেখো সাম মানে কিছু, কয়টা বলে নাই। মেনি মানে অনেক, কয়টা বলে নাই। অল মানে সব, সব মানে কয়টা, কিছু বলে নাই। নাম্বারটা ইন্ডিকেট করতেছে না। ওয়ান মানে আবার এক না, ওয়ান মানে একজন, কোনো একজন। ঠিক আছে, একের ওয়ান না, ওয়ান মানে কোনো একজনকে আমি বলতেছি। তার মানে কোনোটাই আসলে ইন্ডিকেট করতেছে না আসলে আমি কাকে বলতেছি, এই জন্য এদেরকে ইনডিফিনিট বলে, অসীম। আর ডিস্ট্রিবিউটিভ কোনগুলা? ইচ, এদার, নেদার, এই তিনটা। ওকে, আচ্ছা ডিস্ট্রিবিউটিভ কোনগুলা? যে সকল প্রোনাউন এক জাতীয় একাধিক নাউনের মধ্যে প্রত্যেককে আলাদা করে বোঝায়। প্রত্যেককে আলাদা করে বোঝায় মানে কি, দেখো ইচ মানে প্রত্যেকে, তারপরে কি এইদার, আর কি নেইদার। এদার আর নেইদারের ইউজ হচ্ছে মনে করো দুইজনের প্রত্যেককে আলাদা করে বোঝানো। মনে করো মানুষ দুইজন আছে, বললো যে দুইজনের একজনও আজকে ক্লাসে আসে নাই, তার মানে নেদার অফ দা স্টুডেন্টস আর প্রেজেন্ট এট ক্লাস টুডে। ঠিক আছে, বা ইন ক্লাস টুডে। তো এখানে এদার বলতে কি দুইজনের একজনও, তার মানে কি দুইজনের, কিন্তু প্রত্যেককে সিঙ্গেল সিঙ্গেল আমি বলতেছি যে দুইজনের একজনও নাই। তো দুইজনের একজন নাই, এই পোস্টটাকে আমি সিঙ্গেল সিঙ্গেল বোঝানোর জন্য এদার নেদার ইউজ করতে পারি। আর বেশি জন হলে আমি তখন আবার ইজ বলি। যদি বলতে যে তো অনেকে, অনেক থাকলে ইজ ইউজ করতাম, আর দুজনের ভিতরে কম্পারিজন হলে এদার নেদার ইউজ করতাম। না বোধক হলে নেদার, পজিটিভ কিছু হলে এইদার, এবং সবগুলো কিন্তু আসলে সিঙ্গুলার। তো এখানে আমাদের ডিস্ট্রিবিউটিভের তিনটা ওয়ার্ড আছে, তিনটাই কিন্তু আসলে সিঙ্গুলার। এতটুকু বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, তো বেসিকটা মনে রাখো। তার মানে কি এটা হচ্ছে অনির্দিষ্ট, আর এটা হচ্ছে সব নির্দিষ্ট কিন্তু সিঙ্গেল সিঙ্গেল। আচ্ছা, ইউজে যাই, ইউজ গুলা খেয়াল করো। আচ্ছা, সাম, এভরি, নো, এনি, চারটা ওয়ার্ড শুধুমাত্র। এই চারটা ওয়ার্ডের পরেই সবসময় সিঙ্গুলার ভার্ব, তারপরে অথবা সিঙ্গুলার নাউন অথবা বডি অথবা ওয়ান অথবা থিং থাকবে। কেমন, এটা আসলে কি বোঝাচ্ছে? মনে করো এভরি দিয়ে বললাম যে সিঙ্গুলার নাউন কি হতে পারে, এভরি মাদার বললাম, ঠিক আছে। তারপরে অথবা বলতে পারি যে এভরি বডি অথবা এভরি ওয়ান অথবা এভরি থিং, এবার বলতে পারি। অথবা নো বডি, নো ওয়ান অথবা নো থিং, এবার বলতে পারি। যাই বলি কম্বিনেশন এই চারটা দিয়ে বানাবে। চারটা দিয়ে ঠিক পরে যখন সিঙ্গুলার ভার্ব থাকবে এবং সিঙ্গুলার নাউন হবে, মানে থাকবে মানে কি, এটাই রুল। যেহেতু এরা সিঙ্গুলার, কারণ এই দুইটা অ্যাড করে আসলে সিঙ্গুলার অর্থে বোঝায় যে এভরি মাদার মানে প্রত্যেক মা, ঠিক আছে। এভরিবডি মানে প্রত্যেককে, এভরিথিং মানে প্রত্যেক কিছুই, সব বলে সিঙ্গুলার। এই জন্য আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করবো, আর যেখানে সিঙ্গুলার ভার্ব দেখবো সেখানে সিঙ্গুলার নাউন বসাবো। এবং এই কথাটা একটু খেয়াল রাখো যে
ভার্ব যেখানে সিঙ্গুলার, নাউনও প্রোনাউনও কিন্তু সেখানে ওর সিঙ্গুলারই আসবে, ঠিক আছে। এও যদি সিঙ্গুলার হয় এটাও সিঙ্গুলারই হবে, অন্য কোনো রুল খাটানোর এখানে অপশন নাই। আর ইচ এদার নেদারের ক্ষেত্রে সেম জিনিস, ইচ এদার নেদার সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার নাউন, এবং এরা কিন্তু সিঙ্গুলারই, তাই না? কারণ কি বলছিল, এই ডিস্ট্রিবিউটিভ মানেই হচ্ছে অনেকের ভিতরে প্রত্যেককে আলাদা আলাদা বোঝানো, মানে কি সিঙ্গেল সিঙ্গেল বোঝানো। তো যেহেতু তিনটা সিঙ্গুলার, তার মানে সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার নাউন হবে, অথবা যদি প্রোনাউন লাগে তাহলে প্রোনাউনই বসবে, ঠিক আছে, যেটা আসে এক্সাম্পল অনুযায়ী। আচ্ছা, আমরা এক্সাম্পল দেখি। এভরি মাদার লাভস দেয়ার চাইল্ড। আচ্ছা, আমি কারেক্টটা লিখছি নাকি ভুলটা লিখছি, কেউ আমাকে দেখে বলো। যেখানে আসলে দেখতে সেম লাগতেছে তাহলে আসলে কারেক্টই করলাম। কারেক্ট হচ্ছে ভাইয়া দেয়ারের জায়গায় হার হয়েছে। হ্যাঁ, দেড়ের জায়গায় হার হয়েছে। এবং এটা কেন নিচে দেখো, অনেক জায়গায় আমিও পড়ছিলাম কোন এক সময় যে এবি দিয়ে কিছু অ্যাড করলে ভার্বটা সিঙ্গুলার হয় কিন্তু নাউনটা কি হয়, প্লুরাল। কিন্তু আসলে প্লুরাল হওয়ার কোনো অপশন নাই, সিঙ্গুলারই হবে এই রুল থেকে। এবং এটা আমি কিন্তু ভেরিফাই করছি, তো এটা নিয়ে কনফিউশন থাকার কিছু নাই। আমি যতগুলা ফেমাস বই আছে, মানে তুমি ইন্ডেক্স ধরতে পারো, মাস্টার্সও ধরতে পারো, এমনকি টোফেল, সব জায়গায় মিলাইছি একই রুল, ঠিক আছে। এটা নিয়ে কোনো কনফিউশন নাই। তো তুমি একটু শিওর থাকতে পারো, যেখানে সিঙ্গুলার ভার্ব দেখবা সিঙ্গুলার প্রোনাউনই হবে। ফর এক্সাম্পলটা যদি দেখি, ইচ স্টুডেন্ট হ্যাজ ডান দেয়ার হোমওয়ার্ক। ইচ স্টুডেন্ট, আমি কি জানি ইচ এদার নেদার তিনটে হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ এবং সিঙ্গেল সিঙ্গেল বোঝায়। তাহলে ইচ স্টুডেন্ট হ্যাজ, হ্যাঁ ঠিক আছে, ডান ঠিক আছে, সিঙ্গুলার, এবং ও সিঙ্গুলার মানে কি এখানে হওয়ার কথা সিঙ্গুলার, মানে দেন না হয়ে ইজ হবে। ওকে, এটা সবাই বুঝছো? জি ভাইয়া। হ্যাঁ, এটা নিয়ে কনফিউশন রাখো না। এবং এটা এখান থেকে পড়ে, এটা একটা শর্টকাট বানানো যায়, চারটা সেনাবাহিনীর সেনা আর কি, ঠিক আছে, সহজে মনে রাখতে পারবা। সাম, এভরি, নো, এনি, এই চারটা। আর ইচ এই ধরনের এমনি মনে রাখা। ওকে, এরপর হচ্ছে সেকেন্ড রুল, সেটা হচ্ছে সাম অফ, এভরি ওয়ান অফ, নো ওয়ান অফ, এনি ওয়ান অফ, এরপরে প্লুরাল নাউন অথবা প্রোনাউন অথবা সিঙ্গুলার ভার্ব হয়। মানে ওই যে সেনার যে যারা ছিল তারাই এখন প্রত্যেকবার কি একটা করে অফ রাখতেছে, এবং তারপরে প্লুরাল নাউন ইউজ করতেছি অথবা প্রোনাউন ইউজ করতেছি, কিন্তু তার ঠিক পরেই আমরা সিঙ্গুলার ভার্ব আনতেছি। এটা আসলে নতুন কোনো রুল না, কিন্তু দেখা নতুন রুল মনে হয়, এই জন্য আলাদা লিখতেছি। একটা এক্সাম্পল আগে দেখি। ওয়ান অফ দ্য স্টুডেন্টস হ্যাভ ডান দেয়ার ডিউটি। তাহলে স্টুডেন্টদের ভিতরে একজন তার ডিউটি করছে। তো আমি এখানে দেখতেছি, আসলে কোশ্চেনটা ছিল এখানে, ঠিক আছে, এতটুকু ছিল আমাদের কারেক্ট করা লাগতেছে এখানে আর এখানে। তো স্টুডেন্টের ভিতরে একজন, কিন্তু তার মানে আমি স্টুডেন্ট দেখতেছি, স্টুডেন্ট দেখে চিন্তা করলাম স্টুডেন্ট তো হচ্ছে আসলে প্লুরাল, তাহলে এখানে তো প্লুরাল হওয়ার কথা। কিন্তু ব্যাপারটা এমন না, স্টুডেন্টের ভিতরে আমি যে কোনো একজনকে ইন্ডিকেট করতেছি, তো একজন তো সিঙ্গুলার, এই জন্য আমি এখানে হ্যাভ না বসে হ্যাজ বসাবো। আর সিঙ্গুলার ভার্ব মানে সবসময় সিঙ্গুলার প্রোনাউনই দিবে। ওকে, এটা হচ্ছে এই রুলটা। আরেকটা দেখি, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাট্রিবিউট অফ আ প্রফেসর আর দেয়ার অ্যাবিলিটি টু লেকচার। এখানেও দেখো এতবার একটা সেন্টেন্সের কিন্তু সাবজেক্ট তোমার এই যে ওয়ান, একজন, সেটাকে অনেকজন প্রফেসরের ভিতরে একজন, তাহলে একজনের কথা বললে এখানে আর না হয়ে কথা ইজ হবে, এবং ইজ হলে এখানে দেয়ার না হয়ে ইজ হবে। এ হচ্ছে টেন্স। শেষ যেটা সেটা হচ্ছে সেমি এদার, ইচ এদার নেদারের ক্ষেত্রে সেম জিনিস ইউজ করতেছি। আমাদের নেদার অফ দ্য রোডস লিড টু দা রেলওয়ে স্টেশন, মানে রাস্তাগুলোর ভিতরে কোনোটাই রেলওয়ে স্টেশনের দিকে যায় না। তাহলে আমি কি জানি, এদার, নেদার আর ইচ সব সময় হচ্ছে সিঙ্গুলার আমাদের অ্যান্সার দেয় বা সিঙ্গুলার অর্থ প্রকাশ করে। তো তাহলে তো এখানে লিডস হওয়ার কথা, লিড না হয়ে। এবং রোড দেখে কনফিউশন আনার কিছু নাই, কারণ এদার নেদার ইচ সবসময় অনেকের ভিতরে একজনকে ইন্ডিকেট করে। তাহলে এখানে রোডস দেখলেও সমস্যা নেই, কারণ কি সাবজেক্ট এখানে নেদার আছে। তো আমি এখানে লিডস বানাই দিব, মানে সিঙ্গুলার বানাই ফেলবো। বুঝছো এটা সবাই?
জি ভাই। ভাই আরেকবার বুঝান। পুরোটা না শুরু থেকে? পুরোটা? ভাইয়া জাস্ট হচ্ছে মানে এই পুরাটাই শুধু বুঝান নিদারটা দিয়ে। আচ্ছা হ্যাঁ, রুল ওয়ানে কি দেখছিলাম দেখো, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন তিনটা, ইচ, এদার, নেদার, এরা সবসময় কিন্তু সিঙ্গুলার। এটা সিঙ্গুলার কেন? কারণ এদের অর্থই হচ্ছে যে এই যে এদারের অর্থ হচ্ছে দুজনের ভিতরে প্রত্যেককে আলাদা করে বলা, নেদারও সেম অর্থ, দুজনের ভিতরে প্রত্যেককে আলাদা করে বলা, কিন্তু নেগেটিভ আর কি। আর ইচ মানে কি অনেকের ভিতরে প্রত্যেককে আলাদা আলাদা করে বলা, যেমন ইচ অফ দ্য স্টুডেন্ট হ্যাভ দেয়ার, ইচ অফ দ্য স্টুডেন্ট হ্যাজ দেয়ার বুকস অন দ্য টেবিল, ঠিক আছে? তাহলে প্রত্যেকেই তাদের সামনে তাদের যে বইটা রাখছে টেবিলে, তাহলে প্রত্যেকে সিঙ্গুলার, তিনজনই সিঙ্গুলার। সেম ক্ষেত্রে এই যে সেনা, যেটাই চারটাই কিন্তু আসলে সিঙ্গুলার অর্থ প্রকাশ করে। তো তাহলে আমাদের রুল টু সেম হওয়ার জিনিস হওয়ার কথা, এবং সেম জিনিসই কিন্তু দেখতে আলাদা, এই জন্য আমি আলাদা রুল বানাচ্ছি। কেন কি এখানে দেখতেছি যে ওয়ান অফ দ্য স্টুডেন্টস, তা আমি দেখতেছি স্টুডেন্টদের ভিতরে একজন। তো তুমি চিন্তা করতে পারো স্টুডেন্টস যেহেতু প্লুরাল, তাহলে এখানে হ্যাভ এ দেই, কিন্তু আসলে স্টুডেন্টরা তো সাবজেক্ট না, স্টুডেন্টদের ভিতরে একজন সাবজেক্ট। অর্থের দিক থেকে যদি তুমি খেয়াল করো তা আরো ইজি হয়, যে স্টুডেন্টদের ভিতরে একজনকে আমি ইন্ডিকেট করতেছি। যখন একজনকে ইন্ডিকেট করতেছি তাহলে একজন তো সিঙ্গুলার, তার মানে আমার এখানে ভার্বটা হওয়ার কথা সিঙ্গুলার, এবং ভার্ব সিঙ্গুলার মানে এবার যা ইচ্ছা তা থাকুক, আমাদের প্রোনাউনটাও সিঙ্গুলারই হবে। এখন এখানে হিজ হয়েছে, এবং নেজারের ক্ষেত্রে সেম কথা, সেম জিনিসই। এবার বুঝছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা আচ্ছা, তার মোরাললেস আমাদের ফার্স্ট আর সেকেন্ড রুল সেম। কার্ডে যাই, কার্ডটাও ওইটার কাছাকাছি, কিন্তু জাস্ট একটু চেঞ্জ করা যায়। সেটা হচ্ছে দুইটা ক্ষেত্রে, নো এবং নানের ক্ষেত্রে। নো কিন্তু আমাদের সেনার ভিতরে ছিল, নান ছিল না। তো দেখি কি করা যায়, নো, নান, অথবা নান অফ দা, মানে ওই যে এক আর দুইয়ের মতো 3 নম্বর রুল আবার অফ দা দিয়ে একটু আলাদা হইতে পারে, ওটা দেখাচ্ছি একসাথেই। নো, নান এবং নান অফ দা থাকলে, যদি আনকাউন্টেবল অথবা সিঙ্গুলার নাউন অথবা প্রোনাউন দেখি, আসলে যখন আনকাউন্টেবল দেখতেছি ওকে আবার সিঙ্গুলার বলা লাগে না, কারণ আনকাউন্টেবল গুলা কিন্তু এমনিতেই সিঙ্গুলার। আর যদি সিঙ্গুলার নাউন থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব দিব। তবে এদের পরে যদি প্লুরাল নাউন অথবা প্রোনাউন থাকে তাহলে আমরা প্লুরাল ভার্ব দিব। মানে এখানে পার্থক্যটা কি দাঁড়ালো, আমি এখানে যাদের দেখছিলাম দেখো, নো ওয়ান, এটা কিন্তু নো তারপরে ওয়ান, আর এটা কিন্তু নান। ঠিক আছে, কনফিউশনটা ক্লিয়ার করো। এটা এটা হচ্ছে নান, আর কি নান অফ দা, আর এখানে কি ছিল, নো ওয়ান অফ। ওকে, তো শুধুমাত্র ব্যতিক্রম কি, নো, নান এবং নান অফ দা, নো ওয়ান অফ দা না, কিন্তু নান অফ দা থাকলে এদের পরে যে ভার্বটা থাকবে, সরি যে নাউন অথবা প্রোনাউন থাকবে ওর অনুযায়ী আমরা ভার্বটা ঠিক করব। এক্সাম্পল দেখি, নান অফ দা স্টুডেন্টস ইজ ডুইং হিজ ওয়ার্ক। আচ্ছা, তাহলে কি দেখো, নান অফ দা স্টুডেন্টস, আমি কি বলছি, নো, নান অথবা নান অফ দা, এক্সেপশন নান অফ দা থাকলে এদের পরে যে প্রোনাউন অথবা নাউন থাকবে সেটা দেখে আমরা ভার্ব ঠিক করব। তার মানে নান দেখছি, নান অফ দা অথবা নো, যাই দেখছি না কেন, এরপরে দেখতেছি কি আমাদের প্লুরাল ভার্ব। তো যদি থাকে প্লুরাল ভার্ব তাহলে আমার এখানে জানি এটা একটা এক্সেপশন, এই জন্য এখানে আমরা প্লুরাল ভার্ব দিব, প্লুরাল নাউন দেখে প্লুরাল ভার্ব বসাই দিছি। ঠিক আছে, আর প্লুরাল যেহেতু ভার্ব তাহলে এখানে প্লুরাল প্রোনাউন হিজ নাও দেয়ার হয়ে গেছে। বুঝছো? জি ভাইয়া। হ্যাঁ, এটাই। তার মানে এখানে আলাদা করার মতো শুধুমাত্র কি কি আছে, এই তিনটেই। তো এই তিনটাকে একটু আলাদা করে মনে রাখবা, বাকি সবকিছু ইউনিভার্সালি সেম রুল। আচ্ছা, এটা গেল একটা প্যাচের টপিক। এরপরে ইন্টারোগেটিভ, এখানে কোনো গ্রামাটিক্যাল রুলই নাই, তাও একটা এক্সাম্পল আনা যায়। আচ্ছা, তো এখানে কি আছে দেখো, যে সকল প্রোনাউন দ্বারা প্রশ্ন করা হয়, এটা আমরা সবাই জানি না, ডাব্লিউ যে ওয়ার্ড গুলো সেগুলো দ্বারা আসলে কোশ্চেন করে, এই জন্য ওদেরকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। তো এগুলো আসলে কি, এরা সবসময় আমাদের সেন্টেন্সের শুরুতে থাকে নাকি, এবং সিম্পল সেন্টেন্স তৈরি করে। সিম্পল সেন্টেন্স মানে আসলে কি, নর্মাল যে সেন্টেন্স গুলা যেটার কোনো লেজ নাই, মানে একটা সেন্টেন্স মানে একটা সাবজেক্ট এবং একটাই ফাইনাইট ভার্ব, এর ভিতরে আর কোনো কিছু অ্যাডেড নাই, এটাই। ঠিক আছে, তো একটা সেন্টেন্স তৈরি করে সিম্পল সেন্টেন্স, এবং শেষে কি থাকে, কোয়েশ্চেন মার্ক থাকে, এটাকে আসলে নোট অফ ইন্টারোগেশনও বলে।
এক্সাম্পল একটা নিয়েছি যেটা আসলে অনেক জায়গায় আসে, অনেকে ভুল করে। দেখো, হোয়াট টাইম ইট ইজ, আমরা অনেকেই বলার সময় ভুল বলি হোয়াট টাইম ইট ইজ, কিন্তু আসলে হওয়ার কথা কি হোয়াট টাইম ইজ ইট। কারণ কি, যখন আমাদের ডাব্লিউএস কোয়েশ্চেন বানাই, মানে কোয়েশ্চেন বানাই কোনো, তখন আমাদের অক্সিলারিটা কিন্তু আমাদের যে সাবজেক্টটা থাকে তার ঠিক আগে চলে আসে। তাই এখানে আসলে কিন্তু সাবজেক্ট ইট, তার আগে আমাদের ইজ আসবে। হোয়াট টাইম কিন্তু আসলে সাবজেক্ট না, এই জন্য আমাদের অক্সিলারিটা আসবে ইটের আগে, টাইমেরও আগে না, ইটের আগে আসবে। তাহলে হোয়াট টাইম ইজ ইট, এখন কয়টা বাজে। ঠিক আছে, এটাই আসে, এই জন্য এই এক্সাম্পলটাই দিছি। বাকি কোনো কিছুই তোমাকে আটকাবে না, এটা বুঝছো? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এরপর হচ্ছে রেসিপ্রোকাল। ওকে, তো রেসিপ্রোকাল কোনগুলা? যে সকল প্রোনাউন পারস্পরিক সম্পর্ক বোঝায়। পারস্পরিক সম্পর্ক বলতে একটা এক্সাম্পল দেখি, দা থ্রি সিস্টার্স লাভ ইচ আদার, মানে প্রত্যেকে প্রত্যেককেই ভালোবাসে। তো এখানে একটু পার্থক্য আছে, যখন দুজনের ভিতরে আমি কোনো সম্পর্ক বুঝাইতেছি তখন ইচ আদার হবে, আর দুজনে বেশি বুঝালে তখন ওয়ান আদার হবে। মানে তুমি যখন এটাকে লাভ বলতে পারো, হেটে বলতে পারো, যে কোনো কিছু, কিন্তু সম্পর্ক যখন দুজনের ভিতরে তখন আমাদের ইচ আদার ইউজ করতে হবে, আর দুইয়ের বেশি হলে ওয়ান আদার ইউজ করতে হবে। এক্সাম্পল কি, দ্য থ্রি সিস্টার্স লাভ ইচ আদার, এটা আসলে ওরা কয়জন? তিনজন। তা আমি কি বলছি, দুজন হলে ইচ আদার, দুইয়ের বেশি হলে ওয়ান অ্যানাদার। তার মানে কি, বোন যেহেতু তিনজন, তাহলে আমি এখানে ইচ আদার ইউজ করতে পারতেছি না, আমি ইউজ করতে হবে ওয়ান অ্যানাদার। ওকে, এটা হচ্ছে এক্সাম্পল, এবং এই দুইটার ভিতরে কিন্তু গ্যাপ আছে, ওয়ান অ্যানাদার লেগে গ্যাপ আছে, একসাথে লেখা যাবে না, ইচ আদারও সেম। আচ্ছা, রিলেটিভ প্রোনাউন, এটাও সবাই একটু খেয়াল করবা, কারণ এটা নিয়ে অনেক কনফিউশন আছে। যে সকল প্রোনাউন দুটি সেন্টেন্সের মধ্যে সম্পর্ক তৈরি করে ওরা আসলে রিলেটিভ প্রোনাউন। তো এখানে অনেক কথা আছে, তো মেন কথা হচ্ছে এরা আসলে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে। কমপ্লেক্স সেন্টেন্স মানে কি, যে সেন্টেন্সে কিন্তু এই শুধুমাত্র একটাই সাবজেক্ট, একটাই ফাইনাইট ভার্ব থাকে না, একের অধিক থাকে, ওটা আসলে কমপ্লেক্স। এবং এখানে ম্যাক্সিমাম টাইমে আমাদের ফুল স্টপ থাকে, কিন্তু একটা পার্ট যদি আমাদের কোয়েশ্চেন বুঝায় তাহলে তখন আমি এই প্রশ্নবোধক চিহ্ন দিতে পারি, এটা তেমন কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে আমাদের সামনে। প্রথম সমস্যা, রুল 1, হু ভার্সেস হুম, মানে একটা কোয়েশ্চেনে আমার রিলেটিভ প্রোনাউন বসাইতে হবে, সেখানে আমি হু বসাবো নাকি হুম বসাবো, এটা নিয়ে অনেক কাহিনী হয়। তো রুল অনেক জায়গায় অনেক কিছু আছে, আমার কাছে যেটা মনে হচ্ছে যে ইজিয়েস্ট ওয়ে, সেটা আমি এখন দেখাচ্ছি। তার আগে আমাদের ভার্ব চিনতে হবে, ভার্ব গুলো চিনি আসো। V0, V1, V2, আর হচ্ছে B3, B4, B5, এইগুলার কি নাম শুনছো? B0 থেকে শুরু করে B5 পর্যন্ত। হ্যাঁ। V0 থেকে V3 পর্যন্ত শুনছি। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দেই, আমি ডু দিয়ে দেই, ঠিক আছে? B0 ডু, B1 হচ্ছে ডু অথবা ডাস, B2 হচ্ছে ডিড, B3 হচ্ছে ডান, B4 হচ্ছে ডুইং, B5 হচ্ছে টু প্লাস ডু। আচ্ছা, B0 বলতে যারা জানো না সেটা খাতায় লিখে রাখতে পারো, নতুন যদি হয়ে থাকো। B0 মানে হচ্ছে বেস ফর্ম বোঝায়। বেস ফর্ম বলতে ওর সাথে আর কোনো কিছু অ্যাড হবে না, মানে ওর সাথে এমনকি এস বাই এস যোগ করতে পারবে না। যেমন আমি যদি আহ এই যে এস বাই এস যোগ হলো, এটা কি ওর সাথে কিছু অ্যাড করা, কিন্তু বেস যখন বলবো কিছু অ্যাড হতে পারবে না, মানে গো মানে গোই হবে। তবে এটা যদি প্লুরাল হয় তখন কিন্তু বলি উই গো। তো প্লুরাল যে গোটা দিতেছে আসলে কিন্তু V0 না, এটা আসলে B1ই। ঠিক আছে, কোনো একটা সাব সেন্টেন্সে আমি যখন একটা ভার্ব ইউজ করি, আমরা কিন্তু B1 ইউজ করি ম্যাক্সিমাম টাইম, মানে B1 থেকে শুরু হয়, B0 হয় না। তো এখানে কিন্তু আসলে ওর B1 ফর্মটা B0 এর মতো দেখতে, কিন্তু সেন্টেন্সে কিন্তু এটা B1ই। ঠিক আছে, B1 মানে আসলে প্রেজেন্ট ফর্ম। তো এটা হচ্ছে বেস ফর্ম, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে পাস্ট ফর্ম, এটা হচ্ছে পাস্ট এটা কি পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, ডু প্লাস আইএনজি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, আর
B5 কে কি বলে একজন বলো, যেটা হচ্ছে 2 প্লাস, হ্যাঁ V5 কে ভাইয়া হ্যাঁ যেটা হচ্ছে 2 প্লাস V0, এটা হচ্ছে 2 প্লাস V0। ইনফিনিটিভ কি বলে নাকি? হ্যাঁ ইনফিনিটিভ, ইনফিনিটিভ বলে। তো নামগুলা সবাই লেখা রাখো একটু। এটা হচ্ছে বেস ফর্ম, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে পাস্ট ফর্ম, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ভার্ব প্লাস আইএনজি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর এটা হচ্ছে 2 প্লাস V0, সেটা হচ্ছে কি ইনফিনিটিভ। ঠিক আছে, তো এই 6টা ভার্বের ভিতরে, আচ্ছা আগে লেখো, লেখা শেষ করার পর আমাকে বলো। ওকে, তো এই 6টা ভার্বের ভিতরে প্রথম যে 3টা আছে এটাকে আমরা বলতে পারি ফাইনাইট ভার্ব। ওকে, এবং পরের 3টা হচ্ছে নন ফাইনাইট। ফিনিটে বলে, ফাইনাইটে বলে, দুইটাই ঠিক। আচ্ছা, তো ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্বের দুইটা পার্ট কেন চিনতে হবে, কারণ আমরা যখন একটা সাবজেক্ট বানাই, সরি একটা সেন্টেন্স বানাই, এখানে আসলে দুইটা জিনিস থাকতে হবে। একটা হচ্ছে ওর সাবজেক্ট থাকতে হবে, এবং আরেকটা হচ্ছে ওর ফাইনাইট ভার্ব থাকতে হবে, শুধুমাত্র ভার্ব না, ফাইনাইট ভার্ব থাকতে হবে। যেমন আমি যদি এখন বলি হি গো, ঠিক আছে, সাবজেক্ট আনছি এবং গো আনছি, গোটা একটা কি ফাইনাইট ভার্ব, কারণ কি B0 অথবা B1 অথবা B2 এর ভিতরে পরে যদি এখানে গো যাওয়ার কথা, তাহলে আমরা B1 বসাইতে হবে। নর্মালি আমরা কি B1 বসাই। তো হি বললে গোজ হবে, উই বললে গো, দে বললে গো। তো দেখতে এটা আমার B0 এর মতো লাগলেও কিন্তু এটা B1, কারণ সাবজেক্ট একটা সেন্টেন্স বানানোর সময় আমরা শুধু শুধু যদি একটা ভার্ব ইউজ করে তখন সেটা B1 হয় আগে প্রেজেন্টে। ওকে, উই গন অথবা উই, আর কি আছে ওয়েন্ট, তারপর আছে হি গোয়িং, তিনটাই তো আমার সাবজেক্ট এবং ভার্ব দুইটা, ঠিক আছে, দুইটাই আছে, মানে সাবজেক্ট এবং ভার্ব নিয়ে একটা সেন্টেন্স আছে। কিন্তু আসলে এটাও একটা সেন্টেন্স হয় নাই, এটাও সেন্টেন্স হয় নাই, এটা সেন্টেন্স হয়েছে, কারণ এটা কি B2। এটা সেন্টেন্স কেন হয় নাই, কারণ এগুলো ফাইনাইট ভার্ব না, এবং ফাইনাইট ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। ওকে, বুঝছো এতটুকু? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, কিন্তু এগুলা তো আমরা আমাদের সেন্টেন্সে ইউজ দেখতেছি, যদি এগুলা দিয়ে আমাদের সেন্টেন্স না হয় তাহলে আমরা সেন্টেন্স কিভাবে বানাচ্ছি, কে বলতে পারবা? তারপরেও তো এগুলা ইউজ করে করে সেন্টেন্স বানাইতেছি এতদিন। এই কারণ হচ্ছে এদেরকে সেন্টেন্স বানানোর জন্য আরো কিছু আরো কিছু আছে, সেগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। ঠিক আছে, অক্সিলারি ভার্ব হচ্ছে যে কোনো ফাইনাইট নন ফাইনাইটকে ফাইনাল বানাইতে দিতে পারে। যেমন দেখো, আমি যদি এখন বলি হি হ্যাজ গন, এই যে শুধু হি গন বললে আমাদের সেন্টেন্স হইতেছিল না, কিন্তু এই নন ফাইনাইটের ঠিক আগে আমি একটা অক্সিলারি নিয়ে আসছি, হ্যাজ। অক্সিলারি কোনগুলো? অক্সিলারি হচ্ছে বি ভার্ব যেগুলো দেখছিলে একটু আগে, এম ইজ আর ওয়াজ ওয়্যার ওগুলা, তারপরে হ্যাভ হ্যাজ, এগুলা আরো অনেক আছে, মাইট আছে, ক্যান আছে, কুড আছে, অনেকগুলো আছে। এগুলো সবগুলাই আমাদের যে কোনো নন ফাইনাইটের আগে বসে ওই দুইটার কম্বিনেশনে ওকে ফাইনাইট বানায় দেয়। দুইটার কম্বিনেশনে ফাইনাইট, কিন্তু খেয়াল রাখো। ওকে, দুইটার কম্বিনেশনে। এখন তুমি যদি দেখো যে হি ইজ শুধুমাত্র, তো ইজ কিন্তু একটা অক্সিলারি ভার্ব, কিন্তু যখন এখানে ইজ বাদে আর কোনো ভার্ব নাই, তার মানে ওই অক্সিলারি এবং ওই হচ্ছে ফাইনাইট ভার্ব বা মেন ভার্ব। এবং অক্সিলারি বাংলা আসলে দ্বারা হচ্ছে সাহায্যকারী, তার মানে এই একটা নন ফাইনাইট ভার্বকে সাহায্য করতেছে ফাইনাইট বানাতে এই অক্সিলারি ভার্বটা। আর যখন শুধুমাত্র ওই আছে, ওই সেন্টেন্স আর কেউ নাই, তাহলে অক্সিলারি কি নিজেকে নিজে সাহায্য করতেছে, নিজেকে নিজে সাহায্য করে সে এখন এখানে মেন ভার্ব, মানে ওই মূল আমার ভার্ব, মানে ফাইনাইট ভার্ব হয়ে গেছে। ঠিক আছে, এতটুকু সবাই বুঝছে নাকি? দেখো হুম। তাহলে কম্বিনেশনটা কি দাঁড়ালো, যে একটা সেন্টেন্স তৈরি করার জন্য হয় প্রথম 3টা থাকতে হবে, অথবা শেষের 3টার সাথে আগে একটা অক্সিলারি থাকতে হবে, তাহলে আমার সেন্টেন্স হবে। এবার আমি সামনে আসি, তাহলে এবার বলি হু অথবা হুম কোনটা কখন বসানো যাবে। ধরো আমি একটা সেন্টেন্স দেখলাম এবং রিলেটিভ প্রোনাউন কি বলছে, দুইটা বাক্যের মাঝখানে বসে, তার মানে অবশ্যই দুইটা পার্ট থাকবে। একটা বাক্যের যখন দুইটা পার্ট থাকে, এটা এবং এটা, একটা এক্সাম্পল আগে দেখে নেই, ঠিক আছে, এক্সপ্লেনেশনে না যে এক্সাম্পলটা দেখি। দেখো, হি ওয়াজ দ্য অনলি আমেরিকান হুম আই স এট দ্য কনফারেন্স। যদি একটা সিম্পল সেন্টেন্স হইতো, এটা সিম্পল সেন্টেন্স এখানেই শেষ, একটা মেন ভার্ব, একটাই ফাইনাল ভার্ব, সরি একটাই সাবজেক্ট, একটাই ফাইনাল ভার্ব অথবা মেন ভার্ব দিয়ে শেষ।
কিন্তু কমপ্লেক্স বাক্য তখন কি হইতেছে, এই যে একটা বাক্য আছে, এই যে আরেকটা বাক্য আছে, ও এই দুটাকে কানেক্ট করছে কে, একটা ক্লজ কানেক্টর, ঠিক আছে, এবং ওকে আমরা বলতেছি কি রিলেটিভ প্রোনাউন। তো আমাদের হু বসবে নাকি হুম বসবে দুইটা বাক্যের মাঝখানে, সেটা কিভাবে ডিফাইন করব, সেটা করার জন্য একটা ফর্মুলা, সেটা হচ্ছে পুরা বাক্যে যতগুলা ফাইনাইট ভার্ব আছে, পুরা বাক্যে ফাইনাইট ভার্ব বলতে কি, ডিরেক্ট V0 V1 2 অথবা এই তিনটার সাথে একটা করে অক্সিলারি অ্যাড হয়ে তারপরে ফাইনাইট। যদি অক্সিলারি না দেখো তাহলে এদেরকে ফাইনাইট কাউন্ট করতে পারতাছি না, তাহলে আমার কাউন্টিং আসতেছে না। যদি অক্সিলারি থাকে তাহলে অক্সিলারি প্লাস এই নন ফাইনাইট দুইটাকে একসাথে ফাইনাইট একটা কাউন্ট করব, ঠিক আছে। অক্সিলারি প্লাস নন ফাইনাইট কে অ্যাড করে একটা ফাইনাইট হয়, ঠিক আছে। তাহলে দেখো আমরা ফাইনাইট যতগুলো সংখ্যা থাকবে একটা বাক্যে এবং যতগুলো সাবজেক্ট থাকবে তাদের সংখ্যা যদি সমান হয় তাহলে আমরা হুম বসাবো। ফাইনাইট ভার্ব এবং সাবজেক্টের সংখ্যা যদি সমান হয় হুম বসাবো, সমান যদি না হয় তাহলে আর অপশন কি, হু বসানো, হু বসাই দিব। আর যদি হু না পাও তাহলে অপশন থেকে দেখে দ্যাট বসাই দিবা। এতটুকু বুঝছো? এবার এক্সাম্পলে যাবো আস্তে আস্তে। হ্যাঁ ভাই, এতটুকু। আচ্ছা, আরো দুইটা হ্যাঁ কথা বুঝছি। আছে, এটা পরে দেখতেছি, আগে একটা এক্সাম্পল দেখে নিই, একটু ক্লিয়ার করি। আচ্ছা, তাহলে এক্সাম্পল একটা দেখলাম যে সেটা কোনো সিম্পল বাক্য না, সেটা একটা কমপ্লেক্স বাক্য, কারণ দুইটা বাক্য আছে এখানে, দুইটাকে কানেক্ট করছে একটা রিলেটিভ প্রোনাউন। হু বসাবো নাকি হুম বসাবো, এটা আমার কোয়েশ্চেন। আচ্ছা, এখন আমি গণি। আচ্ছা শারিন বলো, এখানে কি কি সাবজেক্ট আছে, কি কি সাবজেক্ট? হি একটা সাবজেক্ট, আর হচ্ছে হুমের পরে আই একটা সাবজেক্ট। হুম, আমেরিকানটা একটা সাবজেক্ট না কেন? কারণ সাবজেক্ট বলতে আমরা আমেরিকান তো তার হ্যাঁ বলো। হচ্ছে তার জাতীয়তা বুঝাইতেছে। এত কিছু না, সাবজেক্ট আসলে বুঝায় আমাদের ফাইনাল ভার্বের ঠিক আগে যে থাকে সেই সাবজেক্ট, এই জন্য ও সাবজেক্ট। ফাইনাল ভার্বের ঠিক আগে যে থাকে সেই সাবজেক্ট। নাউন নাকি নাউন না সেটা কিন্তু কোশ্চেন বলি না, কোশ্চেন করছে আমি সাবজেক্ট। সাবজেক্টকে আমার মেন ভার্বের ঠিক আগে অথবা ফাইনাল ভার্বের ঠিক আগে যে থাকে সে আমার সাবজেক্ট নর্মাল বাক্যে, ঠিক আছে। তো এই জন্য আমি আমেরিকানের দিকে খেয়াল করতেছিলাম, এখানে আমেরিকান না দিয়ে যে অন্য কোনো নামও থাকতো বা প্রোনাউনও থাকতো তাও আমি ওর দিকে খেয়াল করতাম না, আমি দেখতাম সাবজেক্ট। সাবজেক্ট কিন্তু কি, এই যে মেন ভার্বের ঠিক আগে যে থাকে সে। তাহলে এখানে সাবজেক্ট আছে কয়টা? দুইটা। ফাইনাল ভার্ব কয়টা আছে? দুইটাই আছে। হ্যাঁ দুইটাই আছে, কি কি? এই যে ওয়াজ, ওয়াজ আর এই যে স্টপ। তার মানে কি, ভার্ব এবং সাবজেক্টের সংখ্যা তো মিলে গেল, সাবজেক্টের সংখ্যা এবং ফাইনাইট ভার্বের সংখ্যা মিলে গেল। তো যদি মিলে যায়, ইকুয়েশন যদি সেম হয়ে যায়, তখন কি বসাই, হোম বসাই, মিলে গেছে। এতটুকু বুঝছো? জি। হ্যাঁ, এবং এটা আরেকটু ক্লিয়ার রাখতে হবে, সেটা হচ্ছে কি, দেখো ওর সাবজেক্ট কিন্তু এটাই এবং এ সাবজেক্ট কিন্তু এটাই, ঠিক আছে, খুব দূরে বেশি যাবা না আবার। আচ্ছা, সেকেন্ড এক্সাম্পলটা দেখি। ইন এ পার্লামেন্টারি সিস্টেম ইট ইজ নট দ্য monarch বাট দ্য প্রাইম মিনিস্টার হুম ইজ দ্য রিয়েল পাওয়ার। আচ্ছা, এখানে কোনটা কোনটা সাবজেক্ট আগে বলো, ফাইম বলো। হ্যাঁ, এই জায়গায় হচ্ছে ইন এ পার্লামেন্টারি সিস্টেম, এই জায়গায় ইট হচ্ছে একটা সাবজেক্ট, হুম, ইসের আগে, হোমের আগে। হুম। আর দ্য প্রাইম মিনিস্টার একটা সাবজেক্ট। আচ্ছা, তারা বলো এটা কি ঠিক আছে, যেটা যেটা বলছে? হ্যাঁ ভাইয়া, আমারও এটাই মনে হয়েছে, ইট আর দ্য প্রাইম মিনিস্টার, হ্যাঁ। আচ্ছা এই দুইটা সাবজেক্ট। আচ্ছা, তো সাবজেক্ট বের করার জন্য একটা হিন্ট দিয়েছিলাম, সেটা কি, মেন ভার্বের ঠিক আগে যে থাকে। তো ইজ এর ঠিক আগে আছে ইট, পাইলাম একটা মেন ভার্ব। কিন্তু দেখো ইজ এর ঠিক আগে কিন্তু মেন ভার্ব নাই, ভার্বটা আছে কি হুমেরও আগে। হুমেরও আগে যেটা থাকতেছে সেটাকে বলা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। এবার ওটা নিয়ে একটু দেখি।
আচ্ছা, বুঝতে পারছো করলে হু বা হুম না বসে উইচ দ্যাট বসে, এটা কোনো সমস্যা না। অ্যান্টিসিডেন্ট দেখো, রিলেটিভ প্রোনাউনের পরে যদি এরপরে ভার্ব তার পূর্ববর্তী নাউন প্রোনাউন অথবা এই যে নাউন প্রোনাউনকে আসলে অ্যান্টিসিডেন্ট বলে। অ্যান্টিসিডেন্ট কি? অ্যান্টিসিডেন্ট হচ্ছে আমাদের যে রিলেটিভ প্রোনাউনটা থাকবে তার ঠিক আগে যে নাউন অথবা প্রোনাউন থাকে তাকে অ্যান্টিসিডেন্ট বলে। এই রিলেটিভ প্রোনাউন তার ঠিক আগে আছে কি একটা প্রাইম নাউন মিনিস্টার। প্রাইম মিনিস্টার, তাহলে ওকে আমরা কি বলবো? অ্যান্টিসিডেন্ট বলবো। ঠিক আছে, তো পরে এই জন্যই হ্যাঁ। তাহলে আমি একটু কি বলছিলাম, এইটার সাবজেক্ট এটা, এটার ভার্ব এটা। কিন্তু যদি আমার রিলেটিভ প্রোনাউন ঠিক পরে থাকে হচ্ছে ভার্ব, কিন্তু আগে কিন্তু ডিরেক্ট কোনো নাউন না থাকে, তাইলে কিন্তু নাউনটা ওই রিলেটিভ প্রোনাউন ঠিক আগেই আছে। এই যে প্রাইম মিনিস্টার, ওটা আসলে কিন্তু ওর নাউন। তাহলে ওর সাথে কানেক্ট করবো এই ইজ কে। প্রাইম মিনিস্টার সিঙ্গুলার, এই জন্য ইজ দিছি। প্রাইম মিনিস্টার হতো, তাহলে আমি ইজ না দিয়ে আর দিতাম, তখন আমার কনসার্ন কি হয়ে যেত? কনসার্ন আমার রিলেটিভ প্রোনাউন কোনটা বসাবো সেটা একটা কনসার্ন। কনসার্ন এটাও হয়ে যায় যে এখানে প্রাইম মিনিস্টার সিঙ্গুলার নাকি প্লুরাল, ওই অনুযায়ী আমার এই ঠিক তারপর একটা ভার্ব যেটা সেটাকে বসানো। আচ্ছা ভাইয়া, এই জায়গায় সাবজেক্ট একটা কিন্তু ভার্ব দুইটা, এই কারণে ইকুয়েশন মিলে নাই, আর এই জন্য হয়েছে। হ্যাঁ, এটাই। আচ্ছা, সাবজেক্ট তাহলে দুইটা বলছিল, ওটা ভুল নাকি? জি ভাইয়া, সাবজেক্ট একটা, ইট ইট সাবজেক্ট ইজ। কেন একটা হলো, তাইলে প্রাইম মিনিস্টার কেন বাদ গেল? অ্যান্টিসিডেন্টের পূর্বে ওটা নাউন হিসেবে কাউন্ট হয়েছে। হ্যাঁ, নাউন হিসেবে কাউন্ট হয়েছে কিন্তু সাবজেক্ট হিসেবে কাউন্ট হয় নাই। আমাদের জি, সাবজেক্ট দেখতে হবে। ঠিক আছে, তো এই জন্য আসলে সাবজেক্ট একটাই, সেটা হচ্ছে ইজ। আর ভার্ব কয়টা? দুইটা। সরি, ইট। ইট সাবজেক্ট। ইট হচ্ছে আর সাবজেক্ট। ভার্ব হচ্ছে দুইটা, ইজ এই যে আরেকটা ইজ। ঠিক আছে, তার মানে এখানে প্রাইম মিনিস্টারটা আসলে সাবজেক্ট হইলো না আর। ঠিক আছে, সাবজেক্ট হইলে তো তার ঠিক আগেই থাকতো। বুঝা গেছে সবার? তো এটাই আসলে মোটামুটি অনেক কমপ্লেক্স। এটা অনেক কমপ্লেক্স একটা এক্সাম্পল, এটা বুঝলে তাহলে ম্যাক্সিমামটাই বোঝা যায়। আচ্ছা, এরপর এক্সাম্পলটা দেখি তাইলে। মাই আঙ্কেল হ্যাড 3 sons, কমা, all of them work in the same office. আচ্ছা, এখানে দ্যাম না দিয়ে হুম হবে। আচ্ছা, হুম যে হলো কেন হলো দেখি। এই যে সাবজেক্ট, ওইটার বার মিললো। তারপরে এখানে কি আছে দেখো, এখানে এই যে ওর ভার্ব আর সাবজেক্ট কোনটা? সাবজেক্ট আছে এখানে, সাবজেক্ট কোনটা? এখানে সাবজেক্ট কিন্তু এই যে পুরোটাই অল অফ হুম, পুরোটা একসাথে। তার মানে এইটাই যে এইগুলার মতো না, এটার এক্সাম্পলটা এমনই যে তোমার কনফিউশন হচ্ছে অল অফ হুম দিবা নাকি অল অফ দ্যাম দিবা, কনসার্নটা হচ্ছে এটা। ঠিক আছে, এক্সাম্পলটা এমন ছিল। তো এখানে এক্সপ্লেনেশনটা কেন আনছি দেখো, আরেকটা এক্সাম্পল আছে সেম জিনিস। এখানে ফুল স্টপ দিয়ে কি লিখছি? অল অফ হোম। এবং আরেকটা লিখছি কি কারেকশন, কি অল অফ দ্যাম। এখানে অল অফ হোম ঠিক, এখানে অল অফ দ্যাম ঠিক। কেন? দেখো, মানে এই দুইটা কিন্তু এইগুলার সাথে মিলাতে পারবে না, কারণ এখানে শুধুমাত্র হুম আনার কাজ ছিল না, এখানে কিন্তু এর সাথে আরো কিছু ওয়ার্ডও আসছে। ঠিক আছে, এই জন্য অর্থ জিনিসটাই পুরো আলাদা হয়ে যাচ্ছে। তো এখানে একবার কেন অল অফ হুম ঠিক আছে এবং আরেকটা অল অফ দ্যাম ঠিক আছে বলো? ভাইয়া ফার্স্টলি ওই জায়গায় অল অফ হোমটা সাবজেক্ট একটা, আর মানে ওয়ার্ক তো ফিনিট ভার্ব তো ইকুয়াল হয়েছে, এই কারণে হোম দিছি আমরা হুম, একটা একটা। আচ্ছা, এইটা না, দেখো এখানে চেঞ্জটা হচ্ছে, দেখো কমা এবং দাঁড়িয়ে একটা ব্যাপার আছে। কমা দেওয়া মানে কি, ও বাক্যটা কিন্তু এখনো চলতেছে। ওকে, তো বাক্য যখন দুইটা চলতেছে, তাহলে দুইটাকে কানেক্ট করতে হবে। কানেক্ট কারা করতে পারে? রিলেটিভ প্রোনাউন। এর জন্য অল অফ হুম দিছি, অল অফ দ্যাম না দিয়ে। ঠিক আছে, কিন্তু এখানে আসলে কি হয়েছে দেখো, একটা বাক্য আমি ক্লোজ করে ফেলছি ফুল স্টপ দিয়ে, আর একটা বাক্য নতুন করে শুরু হয়েছে। তো একটা বাক্য যখন নতুন করে শুরু হইতেছে, কিন্তু তার রিলেটিভ প্রোনাউনের দরকার নাই, তাই আমি না না। অল অফ দ্যাম বলবো। জি ঠিক ভাইয়া। আছে, তাহলে অল অফ দ্যাম বলবো, এটা হচ্ছে পার্থক্য। ওকে, তো এইটা কিন্তু আসলে গ্রামাটিক্যাল রুল ইউজ করা লাগে না, এটা নর্মাল সেন্স ইউজ করতে হবে, যে আসলে রিলেটিভ প্রোনাউন আসলে কোন সময় দরকার হয় কোন একটা সেন্টেন্সে। এটাই ছিল। তো আসলে প্রথম দুইটা ঠিক খুব ভালোভাবে বুঝতে হবে, এটা আসলে এক্সেপশনাল দুইটা, এই জন্য আনছি। আচ্ছা, আরো আছে।
এই পাশটা দেখলে মোটামুটি সব ক্লিয়ার। আচ্ছা, হি ওয়াজ দ্য অথর হুম আই বিলিভ ওয়াজ মোস্ট লাইকলি টু রিসিভ দ্য অ্যাওয়ার্ড। আচ্ছা, হুম না বসায় হু বসাইছি, অবশ্যই মিলে নাই। আচ্ছা, মিলে নাই, তাহলে সাবজেক্ট কে কে বলো? হি। আচ্ছা, একটা সাবজেক্ট হচ্ছে হি, হি। আই। আরেকটা সাবজেক্ট আই। আই হবে, বিলিফের আগে আছে। আচ্ছা, দা অথর কি সাবজেক্ট হবে? না, সাবজেক্ট হবে না। না ভাইয়া, হবে না। আচ্ছা, গেল। এবার আমরা ভার্ব গুলা খুঁজে বের করি। ভার্ব কোনটা কোনটা আছে? ওয়াজ আছে, ওয়াজ ভার্ব আর আর কই আছে? বিলিভ। 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 শেষ নাকি? ওয়াজ তো এটা অক্সিলারি। আচ্ছা, অক্সিলারি। তাহলে কি দুইটা মিলে একটা নাকি? হ্যাঁ হ্যাঁ, দুটো মিলে একটা। আচ্ছা, তাহলে ভার্ব দুইটা, সাবজেক্টও দুইটা, তাহলে তো হুম হওয়ার কথা। হু কেন হইলো? সারা বলতে পারবা বা শারিন বলতে পারবা? দেখো, ওই যে টু রিসিভ, এটা হবে আরেকটা ভার্ব। টু রিসিভ আরেকটা ভার্ব কি হলো? এটা তো ইয়া টু প্লাস যে কোনো বি জিরোটা কি ফাইনাইট? ফাইনাইট না, কিন্তু নন ফাইনাইট। নন ফাইনাইট কে তো আমরা ভার্ব হিসেবে কাউন্ট করি না। ফাইনাইট কোনগুলা? V0 1 2, মানে কি বেস ফর্ম থেকে শুরু করে পাস্ট পর্যন্ত যেতে পারবা, প্রেজেন্ট পাস্ট যেতে পারবা, বাকি কোনো গায়ে তুমি ফাইনাইট কাউন্ট করতে পারবে না যতক্ষণ না ওর সাথে অক্সিলারি থাকে। আচ্ছা, এখানে আসলে কিন্তু ওয়াজ কাউন্ট করতে হবে, কারণ আমি বলছিলাম অক্সিলারি গুলা বারবার আগে বসে। ঠিক আছে, ওয়াজ বিলিভ যদি থাকতো তাহলে তুমি বলতে পারতা যে দুইটা মিলে একটা, কিন্তু বিলিভের পরে আরেকটা দিছে। ঠিক আছে, আসলে এই ওয়াজটা কার? আই এর সাথে একটা ভার্ব আছে, হির সাথে একটা ভার্ব আছে, এই দুজনের কানেকশন শেষ, এই দুজনের কানেকশন শেষ। এই ওয়াজটা হচ্ছে তাহলে কার? ঠিক হি। যে আগে আছে অথরে, অথর। ঠিক আছে, অথরে। অথর তো সাবজেক্ট না, সাবজেক্ট দেখতেছি না। সাবজেক্ট কে কে? হি এবং আই। কিন্তু আসলে অক্সিলারি ভার্ব, সরি মেইন ভার্ব কয়টা আছে তাহলে? ওয়াজ, বিলিভ এবং ওয়াজ, তিনটা আছে। ওয়াজকে কেন আলাদা কাউন্ট করছি? কারণ ওয়াজ এখানে অক্সিলারি না, ওয়াজ এখানে মেইনই। ও যদি অক্সিলারি হতো তাহলে ওয়াজের আই এর আগে বসতো, সরি আই এর পরে বসে আই ওয়াজ বিলিভড হইতো। ঠিক আছে, এমন কিছু একটা হইতো। তো যেহেতু পরে আছে তার মানে আসলে ওয়াজটা আলাদাই, এবং ও আসলে কার? ও অ্যান্টিসিডেন্টের। ঠিক আছে, তাহলে এখানে এই জন্যই আমার সাবজেক্ট সংখ্যা এবং ফাইনাইট ভার্ব সংখ্যা মিলে নাই, এবং এটাকে কেন কাউন্ট করি নাই? কারণ এটা টু প্লাস ভার্ব। টু প্লাস ভার্ব থাকা মানে হচ্ছে নন ফাইনাইট, নন ফাইনাইটকে আমরা কাউন্ট করি না। এই ঠিক আছে, তাহলে এটার বেশি নাকি কম সমস্যা নাই, ইকুয়াল হয় না সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের সংখ্যা, এই জন্য এটা হয়েছে। বুঝছো কি সবাই? জি। এটা বুঝলে এবার তাহলে পরেরটা বলো, কেন হু না দিয়ে হু এবার দিছি। আচ্ছা, এবার কেন দিছি সেটা পরের ব্যাপার, হু কেন দিছি সেটা বলতেছি, সেটা বলো আগে। আচ্ছা, আবার একই জিনিস ছিল। দেখো আমি কি বলছি, অক্সিলারি তারপরে যদি ভার্ব থাকে দুইটা মিলে একটা, কারণ অবশ্যই অক্সিলারিটা কাউকে হেল্প করার জন্য আসছে। ঠিক আছে, তাহলে এবার আমি কাউন্ট করি। এই যে এখানে একটা, এই যে আরেকটা, এও একটা ভার্ব, কেন একটা ভার্ব, কিন্তু ওর আগে আসছে মানে কি অবশ্যই হেল্প করার জন্য আসছে, তাহলে দুজন মিলে একটা গেল। ফিল, ফিল একটা, দুইজন নাম্বার পাইলাম। ক্যান, এটার মতো যদি এই ক্যানটাও যদি ওর আগে থাকতো তাহলে দুইটা মিলে একটা ধরতাম, কিন্তু ক্যান পরে আছে মানে কি অন্য আলাদা কারো, তার মানে কার? এই যে অ্যান্টিসিডেন্ট। হ্যাঁ, নাকি অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট নাই, তার মানে কি হু এর জন্য আসছে, হুয়ের হুয়ের। হু ক্যান। ঠিক আছে, হু ক্যান এভাবে আসছে, তার মানে ক্যান আলাদা একটা আমার কাউন্ট করতে হবে, তিনটা। তাহলে তাহলে এই ক্ষেত্রেও আসলে আমার সাবজেক্ট দুইটা আর ভার্ব চলে আসছে তিনটা। আর ক্যান সলভ মিলে একটা আসলে আর কি, কারণ কি যে সলভের আগে ক্যান আছে, তার মানে কি এই ক্যানটা সলভকে হেল্প করতে আসছে অক্সিলারি হিসেবে। ঠিক আছে, তার মানে এই দুইটা মিলে আসলে একটা। আবার চারটা ধরো না, যদিও চারটা ধরলেও মিলবে, কিন্তু আসলে দুইটা মিলে একটা, এই জন্য হু হইতো। হু এবার হবে। এখন এটা কেন হবে সেটা আমি নেক্সট রুলে দেখবো, আগে তিনটা এক্সাম্পল দেখে নিই। ইট ইজ দ্য পেন হুম আই ওয়ান্টেড। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে একটা সাবজেক্ট, এখানেও একটা ভার্ব, এখানে একটা ভার্ব মিলে গেছে, বসানোর কথা হুমই বসাইছি। তবে এখানে যে পেনটা আছে অ্যান্টিসিডেন্ট, ও তো কোনো মানুষ না। ঠিক আছে, বস্তু। বস্তু। তাহলে আমি হুইচ বসাতে পারবো, অথবা
দ্যাট বসাতে পারবো, শেষ, এতটুকুই। তো এখানে আসলে আমার রুল হু নাকি হুইচ, হু অথবা হুম কিছুই দেখা দরকার ছিল না যখন দেখছি যে পেন আমার অ্যান্টিসিডেন্ট হিসেবে আছে, হুইচই বসার কথা। আচ্ছা, এরপরেরটা, ইট ইজ আই হু ইজ টু ব্লেম। এই যে দেখো, আমি কি বলছিলাম, একটা রুল, রিলেটিভে ঠিক পরে সাবজেক্ট না থেকে যদি ডিরেক্ট আমার কি থাকে, ভার্ব থাকে, ভার্ব থাকে, তাহলে এই ভার্বটা কিন্তু আসলে অ্যান্টিসিডেন্টের, অ্যান্টিসিডেন্টাল ভার্ব, আয়ের ভার্ব। এই জন্য আই এম হবে, আই ইজ হবে না, গেল। দ্য স্টুডেন্টস হু হ্যাভ ডান, আচ্ছা হ্যাভ হইছে, হ্যাভটা কেন কার জন্য হইছে, এই যে স্টুডেন্টের জন্য, তাহলে স্টুডেন্ট প্লুরাল, হ্যাভ হইছে, তাহলে যেহেতু প্লুরাল ভার্ব তাহলে প্লুরাল প্রোনাউন আসার কথা, এটা নিয়ে তো কোনো কনফিউশন নেই, শুরুর দিকে রুলে এটাই ছিল। আচ্ছা, এখন খালি হুএভার আর এবং হুমএভারটা দেখো, তাহলে শেষ। একটা গ্যাপের আগে যদি নাউন প্রোনাউন বা যদি না থাকে তাহলে হুয়ের স্থলে হুএভার এবং হুমের স্থলে হুমএভার হয়। এই যে এই রুলটাই আসলে আমি মিসিং পাইছিলাম, মানে সব বই পাই না, এই জন্য পরে একটু ঘাটাঘাটি করা লাগছে। আচ্ছা, হুমের অথবা হুএভার কি বসবে সেটা পুরোপুরি আগের যে রুলটা দেখছি রুল 1 সেটাই, এক্সট্রা কিছুই না। তাইলে কেন এখানে হুমেভার বসেছি এবার দেখি। এই যে আমাদের সেকেন্ড যে এক্সাম্পলটা ছিল, এটা যে হু হবে সেটা আমরা অনেক কষ্ট করে ডিফাইন করতে পারছিলাম, মাথায় হ্যাং ট্যাং করে, ঠিক আছে। কিন্তু হুএভার না হইয়া কেন হুমেভার হলো, কারণ দেখো এই যে রিলেটিভ প্রোনাউন হু বসাইলাম তার ঠিক আগে কি আমার কোনো নাউন বা প্রোনাউন নাই। রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে যদি নাউন বা প্রোনাউন না থাকে তাহলে আমরা হু এবার বসাবো, মানে যেটাই বসার কথা হু অথবা হুম সেটার সাথে একটা এবার বসাবো। এবার হুএভার বা হুমেভার মানে কি, হুয়ার মানে যে, মানে যে কেউ, এবার মানে যে কেউ, তার মানে কি তুমি এই ইস্যুটা যে কারো সাথে ডিসকাস করতে পারো যাকে তোমার ভাল লাগে, ঠিক আছে, বা যে মনে করে প্রবলেমটা সলভ করতে পারবে তার সাথে তুমি ডিসকাস করতে পারো, তাহলে যে কারোর সাথে, এই জন্য উইথ হু এভার। আর যারা মনে করো ইংলিশ থেকে বাংলা থেকে ইংলিশ একটা সেন্টেন্স তৈরি করতে পারো তারা এমনি বুঝবা যে আসলে উইথ হু এভারই আসার কথা, অর্থ মিলাতে গেল যে যে কারোর সাথে তুমি এই টপিকটা ডিসকাস করতে পারো, যে মনে করো যে প্রবলেমটা সলভ করতে পারে, তো এখানে হু এভার আসার কথা, যে কেউ, হু আসার কথা না, কারণ হু হলে যার সাথে, তাহলে এখানে উইথ বি পার্সন একটা অ্যান্টিসিডেন্ট থাকার কথা ছিল, যেটা এখানে নাই, ঠিক আছে। অর্থ যদি ইজিলি ধরতে পারো তাহলে তো এমনি বুঝতে পারো, আর যদি অর্থ বুঝো কিন্তু এখন তুমি গ্রামাটিক্যালি ক্লিয়ার করতে চাও তাহলে এতটুকুই যে হু হুম যেটাই বসে তার ঠিক আগে যদি অ্যান্টিসিডেন্ট না পাও কোথাও, তাহলে হু অথবা হুম যা বসছে সেটার সাথে একটা করে এবার অ্যাড করে দিবা, মানে যে কেউ, ঠিক আছে, কেউ একটা নতুন ওয়ার্ড অ্যাড হয়ে যায় যখন তুমি বাংলায় অর্থ আনবা। এখানকার একটা এক্সাম্পল দেখি, টিকেটস আর গিভেন টু হু ওয়ান্টস দেম। আচ্ছা, আগে তো দেখবো হু নাকি হুম, এই যে আমার সাবজেক্ট, আর এখানে সাবজেক্ট তো আর নাই, তারপরে এই যে আর সাবজেক্ট একটা, ভার্ব একটা পাইছি, ওয়ান্স আর একটা পাইছি, দুইটা মিললো না, ইকুয়েশন মিলে নাই, বসলো হু, আর হু এর ঠিক আগে দেখতেছি আমি কি একটা প্রিপোজিশন, কোনো নাউন প্রোনাউন কিছু নাই, তার মানে হুটা কাকে ইন্ডিকেট করতেছে জানি না, এই জন্য আমরা হু এভার দিছি, এতটুকুই কথা, বুঝা গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, তাহলে আমার ওখানে উপর 7টা এক্সাম্পল ছিল, এখানে একটা, আটটা দেখলে হু হয়ে আর হচ্ছে হুএভার অথবা হুমএভার কোনো এক্সাম্পলে তোমার কনফিউশন থাকবে না যদি এই 8টা একটু ভালো করে দেখো। আচ্ছা, আরেকটা হচ্ছে নাউন যদি মালিকানা অথবা সম্পর্ক বোঝায় তবে তার পূর্বে হুজ বসে। এক্সাম্পল দেখি ডিরেক্ট, দ্য বুক দ্যাট অথর ওয়ান অ্যান অ্যাওয়ার্ড হ্যাজ বিকাম আ বেস্ট সেলার। আচ্ছা, তাহলে একটা বই যেটা একজন অ্যাওয়ার্ড উইনিং রাইটার লিখছিল সেটা কি বেস্ট সেলার। বেস্ট সেলার মানে কি, ওই মনে করো একটা বইমেলাতে সবচেয়ে বেশি ওই বইটা সেল হয়েছে, বা রকমারিতে ওই বইটা বেশি সেল হয়েছে, এরকম, এই জন্য বেস্ট সেলার বলে। তাহলে দেখো এই বইটা কি যে লেখছে, ঠিক আছে, তাকে বোঝা যাচ্ছে, এখানে গ্রামার থেকে বেশি কিন্তু অর্থের দিকে আসে। দেখো দা বুক দ্যাট অথর, দা বুক দ্যাট অথর তো মিললো না, দা বুক হুজ অথর মানে এ বইটা যার লেখক, যার, হুজ মানে কি যার, আর দ্যাট মানে কি ওটা,
তাহলে ওটা তো আর এটা হবে না, ঠিক আছে, হুজ হবে যার। তার মানে আমরা অর্থের দিকে খেয়াল করলে এই জিনিসটা যে হুজ হবে আমরা অপশন দেখে মিলাতে পারবো, এটার জন্য গ্রামারও লাগে না, ঠিক আছে। বইটা যার লেখক একজন অ্যাওয়ার্ড উইনার, সে বইটা কি হয়েছে, বেস্ট সেলার হয়েছে, এ হচ্ছে অর্থ। বুঝে গেছে? জি। হ্যাঁ, তো এটা কোনো রুল না, এটা এমনি অর্থের দিক থেকে তাও দিলাম। তাহলে এই আজকের ক্লাসের সামারি এতটুকুই, যে আমাদের ভালো করে কি দেখতে হবে, রিলেটিভ প্রোনাউনটা 7টা এক্সাম্পল, আর আর ওখানে হচ্ছে উপরের দিকে এই যে 1 2 3 এর 3টা এক্সাম্পল, মানে 5টা এক্সাম্পল একটু মাথা খাটাইতে হবে, বাকি কোনো এক্সাম্পলই তেমন কোনো কনফিউজিং কিছু নাই। আর আমার এখানে যেসব এক্সাম্পল আছে এগুলা দেখলেই তোমার ম্যাক্সিমামের ওই যে থিওরি ক্লিয়ার হয়ে যাবে, পেঁচায় পেঁচায় দিছি, ঠিক আছে। তো এই হচ্ছে আজকে ক্লাস, তো ক্লাসটা খুব ভালো করে দেখবা। এরপর হচ্ছে বই, বইয়ে কি দেখবে বলছিলাম, একটারও থিওরি দেখবা না, শুধুমাত্র এই দাগানো এক্সাম্পল করে, যে অনেকগুলা থেকে একটা দুটা দাগাইছি, যদিও এগুলা ম্যাক্সিমাম আবার আমি স্লাইডও দিয়ে দিছি, তাও দেখবা। এবং শুধুমাত্র লাস্ট যে টপিকটা ছিল এই যে হু আর হুমের, এখান থেকে দাগানো গুলা দেখেও আরো বাড়তে দেখতে পারো, কোনো সমস্যা নেই। এবং দেখবা যে এখান থেকে আমি এক্সাম্পল আনতেছি, এই যে দেখো মাই আঙ্কেলের যে দুটা ছিল, যে একটা এ আর একটা এক্সপ্লেনেশন এখানে আছে, এখান থেকেও দেখতে পারো। যদি আমি করাই দিয়েছি দেখা দরকার নাই, তাও যদি মনে হয় যে না আবার ক্লিয়ার হবে তাহলে আবার দেখতে পারো, অনেক কথা বলছে এখানে, এগুলো সব দেখতে পারো। আর দাগায়ও কিছু কিছু দিছি, এই যে এটাই মাত্র দিলাম অথরেরটা, ঠিক আছে, এটাও দেখতে পারো, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। তো এটাই হচ্ছে আজকের ক্লাস, আগে ক্লাস রেকর্ডটা অফ করি তাহলে।